বং দর্পণ, বিনোদন সবার জন্য। যত কলকাতা বিশ্ববিদ্যালয় অধীনস্থ যে কলেজগুলো আছে আপনারা শুরু করেছেন, স্কুলে কি প্রোগ্রাম আছে, কিভাবে আপনারা ফ্ল্যাগশিপ প্রজেক্ট স্কুলে নিয়ে আসতে চাইছেন? ঠিক, আমরা যেমন কলেজের সাথে টাই আপ করেছি, ইউনিভার্সিটি গুলোর সাথে টাই আপ করেছি, ঠিক সেই ভাবে আমরা স্কুলের সাথে কাজ করছি। আপনারা দেখছেন এখানে হেরিটেজ থেকে লোক এসছেন, হেরিটেজের যে ডেপুটি প্রফেসর উনি এসছেন, এখানে বিভিন্ন কলেজের প্রিন্সিপালরা এসছেন। স্কুলে কিন্তু অলরেডি একটা এআই টিচিং মাধ্যম আছে, স্পেশালি যেগুলো ইংলিশ মিডিয়াম স্কুল, যেগুলো বেসরকারি স্কুল, তাদের কিন্তু একটা ইনফ্রাস্ট্রাকচার আছে। আমরা যেটা মনে করি যে এআই কিন্তু কেবলমাত্র বেসরকারি স্কুলের ইংরেজি মাধ্যমের যারা পড়াশোনা করছে তাদের মধ্যে কেন্দ্রীভূত থাকলে হবে না। যারা অঙ্ক জানে না, যারা ইংরেজি জানে না, তারা কি এআই নিয়ে কাজ করতে পারবে? প্রশ্নটা এখানে, এবং সেখানে এআই চ্যাম্প ইন্ডিয়া কাজ করছে। এআই চ্যাম্প ইন্ডিয়া মনে করে যে এআই এমন একটা টুল যেটা গ্রেট ইউনিফায়ার, মানে সকলকে ডেমোক্রেটিক্যালি গণতন্ত্রের মাধ্যমে এক প্ল্যাটফর্মে আনতে পারে। কিভাবে না, এটা সহজে ক্যান্সার ডিটেক্ট করতে পারে, এটা সহজে লিগাল এক্সপার্ট তৈরি হতে পারে, এটা সহজে যে কোনো হেলথ ইস্যু ডিটেক্ট করতে পারে, এটা সহজে ইংরেজি থেকে বাংলা, বাংলা থেকে স্প্যানিশ, স্প্যানিশ থেকে ইংলিশ সবকিছুতে ট্রান্সলেট করতে পারে। অর্থাৎ আমার একটা ভাষা জানলেই হবে। অর্থাৎ গ্রামে যে ছেলেটা আছে যে ইংরেজি পড়তে পারছে না, যে অঙ্কে ভালো না, সে যদি একটা আইডিয়েশনে ভালো থাকে, সে যদি আইডিয়া করে রিল বানাতে পারে, তাহলে এআই এজেন্ট কেন বানাতে পারবে না? একটা ভ্যালিড প্রশ্ন যে সে একটা এআই এজেন্ট কেন বানাতে পারবে না? আমাদের এআই চ্যাম্প ইন্ডিয়ার একমাত্র লক্ষ্য তাদেরকে এম্পাওয়ার করা, তাদেরকে কোথাও গিয়ে স্টার্ট আপ এবং এন্টারপ্রেনারশিপে নিয়ে যাওয়া, রিল ওয়ার্ল্ড থেকে এআই ওয়ার্ল্ডে নিয়ে আসা। আপনারা ব্যাংকিং সেক্টরও শুরু করতে চলেছেন এআই, কিভাবে এই ব্যাংকের জালিয়াতি থেকে ফ্রড কেস আটকানো, কিভাবে কাজ করবে? এটা অটো ডিটেকশন এজেন্টস আছে এআই এর মধ্যে, কিন্তু আমরা যে একটা বই নিয়ে আসছি, এআই দা এজেন্টিক ওয়ে। এআই দা এজেন্টিক ওয়ে মানে এজেন্টিক ওয়েতে ভাবতে হবে। এআই এজেন্টস গুলো কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্যে বুঝতে পারে যে কোনটা ঠিক কোনটা ফ্রড। মানুষ বুঝতে পারে না, অনেক সময় ইমোশনে বয়ে যায়। কিন্তু এআই এজেন্ট যদি আপনার ফোনে ইনস্টল থাকে, যদি আপনার সেই অ্যাপটা থাকে, যেটা যেটা কিন্তু অটোমেটিক্যালি ডিটেক্ট করবে যে এই কথার মধ্যে এই চারটে জায়গায় বোঝা যাচ্ছে যে এটা ফ্রড, এটা এআই জেনারেটেড, এই জায়গাটা আপনার থেকে সাবধান হতে হবে। অর্থাৎ এটা মোকাবিলা করা যাবে? এটা 99.99% মোকাবিলা করে। আর খরচা সাপেক্ষ কিরকম? খরচা সাপেক্ষ এখন দেখুন এই টুল এখন একটু এক্সপেন্সিভ, কিন্তু যত ইউজার বাড়বে, যত ইউজ করতে শুরু করবে, তত কিন্তু তার দামটা কমবে, এবং দামটা এমন পর্যায়ে কমবে যে সকলেই এটা সহজলভ্যভাবে উপস্থিত করতে পারবে। যেটা আমি বললাম, এআই ক্যান বি ইউজ ফর ব্যাড পারপাসেস, এআই ক্যান বি ইউজ ফর গুড পারপাসেস। এআই দিয়ে আমরা ভালো কাজ করতে পারি, ইউনিফায়ারে কাজ করতে পারি, এআই দিয়ে আমরা পরবর্তী প্রজন্মকে অনেকখানি এগিয়ে নিয়ে যেতে পারি। আবার এআই দিয়ে আমরা মানুষের মধ্যে বিভাজনও তৈরি করতে পারি। অর্থাৎ ডিসিশনটা আমাদের, আমরা মানুষের মধ্যে বিভাজন তৈরি করব নাকি মানুষকে এআই দিয়ে এম্পাওয়ার করব, উদ্বুদ্ধ করব, এবং সেটা এআই চ্যাম্প ইন্ডিয়ার কাজ। আজকে দেখুন এআই নিয়ে প্রচুর স্টার্ট আপ আছে, আমি বলছি না যে আমরা প্রথম, আমরা এটুকু বলতে পারি আমরা যেভাবে ভাবছি। আজকে একটা এডুটেক পিকনিক বাংলায় কোথাও হয়েছে? বাংলায় পিকনিক মানে গান, আড্ডা, নাচ। আবার এডুকেশন মানে সেই বেরিং কথাবার্তা। আমরা বলছি না, সবাই এক আমব্রেলার তলায় এসো, সমস্ত ইউনিভার্সিটি, সমস্ত সিইও, সমস্ত স্টার্ট আপ, এন্টারপ্রেনারশিপ স্টুডেন্টস, লেকচারার, প্রফেসর, সব এক ছাতার তলায় আজকে দাঁড়িয়ে প্রথম বাংলার বুকে যে এডুটেক পিকনিকটা হলো, এটা কিন্তু একটা সন্ধিক্ষণ। এই নিউজ লেটারটা মূলত কি আছে? এই নিউজ লেটারটা আমরা তিনটে জিনিস রেখেছি। একটা হচ্ছে রিসার্চ পেপার। আজকে একটা মুর্শিদাবাদের গ্রামের একটা মুসলমান ছাত্রী, আমি বলতে বাধ্য হচ্ছি বর্তমান কনটেক্সটে দাঁড়িয়ে, সে যখন একটা এআই পেপার লেখে, তখন আমরা বুঝিয়ে দিতে চাই যে তাকে যদি শিক্ষিত করা যায়, তাকে যদি মেন স্ট্রিমে আনা যায়, তাহলে সমাজের সম্প্রীতি বজায় থাকে, সে এগিয়ে চলে। আজকে কিন্তু আমরা রুরাল বেঙ্গল থেকে 6টা স্টুডেন্টের রিসার্চের মধ্যে রেখেছি। আমরা সেই প্ল্যাটফর্মটা তৈরি করতে চাই, আমরা গ্রামে, প্রত্যন্ত গ্রামে গিয়ে কাজ করতে চাই। আমরা এখানে রেখেছি সবচেয়ে বড় সিইও অমিতাভ রে থেকে ইন্দ্রনীল দাস, সবচেয়ে বড়
এডুটেক হেডস, বিধান দাস থেকে শুরু করে আমাদের সেন্ট জেভিয়ার্স এর মারিও স্যার এখনো রয়েছেন, হ্যাঁ, তাদের লেখা এর মধ্যে রয়েছে। আমরা এখানে কুইজ রেখেছি, আমরা এখানে ফিউচার অ্যানালাইজমেন্ট রেখেছি যে এআই চ্যাম্প ইন্ডিয়া কি করতে চায়। আমরা কিন্তু কখনোই বলছি না যে আমরা কমার্শিয়াল স্টার্টআপ, যে আমাদের পয়সা চাই, আমরা দেখেছেন সিটি কলেজে পড়িয়েছি আমরা বিনা পয়সা। আমরা কখনোই বলছি না যে পয়সা ছাড়া আমরা কাজ করবো না। আমরা এটা বলছি যে সমাজের সর্বস্তরের কাছে এআই পৌঁছে দাও, সমাজের সর্বস্তরকে মাইন্ডসেটে উদ্বুদ্ধ করো, এবং সেই জন্য এআই চ্যাম্প ইন্ডিয়ার এই এআই নিউজ লেটারের সঙ্গে আমরা কিন্তু পিএম মাইন্ডসেট বইটাও রিলিজ করলাম, যেটা একটা মাইন্ডসেট ইন্সপায়ার হিসেবে কাজ করবে। এই কোর্সের সময়সীমা মূলত কত? এই কোর্সের সময়সীমা জেনারেলি 4 উইকের হয়, কিন্তু যদি ডিপ্লোমা করতে হয় 3 মাস, এবং যদি সার্টিফিকেশন করতে হয় 1 বছর। মার্কেটে চাহিদা কেমন আছে? প্রচন্ড, মানে আমাদের টোটাল প্রায় ধরে নিন এবছর 1 লক্ষ এআই এক্সপার্ট দরকার, আমরা বাংলা 5000 এআই এক্সপার্ট তৈরি করতে পারিনি। অর্থাৎ ধরে নিন 95% চাহিদা আমরা ফুলফিল করতে পারছি না, এবং সেই জন্যই এত ডিমান্ড, সেই জন্যই এতগুলো সিইও এখানে এসেছেন, এতগুলো এডুটেক সংস্থা এখানে এসেছেন, এবং তার মেন কারণ হচ্ছে যে আমরা সকলে মিলে এই গ্যাপটাকে অ্যাড্রেস করতে চাই। ফিউচার প্ল্যানিং আমরা বইয়ের মধ্যে লিখেছি যে আমরা এখানে কি করতে চাই। আমরা এআই অ্যাসেসমেন্ট করতে চাই বিভিন্ন কোম্পানিগুলোতে গিয়ে, যে তারা কিভাবে এআই এর মাধ্যমে পরবর্তী স্টেপটা গ্রহণ করতে পারবে। কারণ তাদের যদি এআই এজটা মিস হয়ে যায়, তাহলে কিন্তু তারা বাইরের কোম্পানিগুলোর সাথে কম্পিট করতে পারবে না। তার সঙ্গে সঙ্গে ডিপ্লোমা কোর্স, ডিগ্রি কোর্স যেগুলো রয়েছে সেগুলোর একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে, বইগুলোর অ্যানাউন্সমেন্ট রয়েছে, রোডম্যাপ রয়েছে, অ্যাসেসমেন্ট, কনসাল্টিং, মেন্টরিং, এগুলোর সকল কোনো বয়স সীমা নেই। ইজ ফর অল। আজকে এই আমার যে ছেলেটা ক্লাস 5 এ পড়ে, ও এআই নিয়ে পড়ে, এবং আজকে যে পিএইচডি করছে 50 বছরে, সেও কিন্তু এআই নিয়ে কাজ করছে। সকলের জন্য এআই সকলের জন্য। এটা কখনই রকেট সায়েন্স নয়। প্রথমে যে আপনি বললেন কথাটা যে ক্যান্সারও ডিটেক্ট করতে সাহায্য করবে, সেই নিয়ে চন্দ্রশেখর বাবু কাজ করছেন, ওনার সাথে কথা বলে, ওনার হসপিটালে কাজ চলছে, অঙ্কোলজিস্ট, এবং সেটা বলছে আপনাকে 4 থেকে 5 বছর আগে প্রথম আগাম সূচনা দিয়ে দেবে আপনার বডিতে একটাও ক্যান্সার সেল আছে কিনা, এবং সেই মুহূর্তে আপনি অটোমেটিক্যালি ডিটেক্ট করতে পারেন। অলরেডি এসে গেছে, অলরেডি সেই রিসার্চ এসে গেছে। সেটা উনি খরচা কিরকম? খুবই কম, কয়েক হাজার টাকা। আপনার নাম? পিজি সঞ্জন ঘোষ, ফাউন্ডার এআই চ্যাম্প ইন্ডিয়া। ধন্যবাদ। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আমরা প্রত্যেকেই যেন ভালো থাকি, সুস্থ থাকি, এটাই প্রয়োজন। আজকে এই ধরনের অনুষ্ঠানে এসে খুবই ভালো লাগছে, আর বিশেষ করে পীযূষ বাবুকে অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন আমাদের সকলের পক্ষ থেকে। উনি এমন একটি মানুষ, সবসময় নতুন কিছু ভাবতেই থাকেন। আজকে এখানে আসার আগে আমি এআই নিয়ে একটু ভাবছিলাম যে এআই সম্বন্ধে সংক্ষেপে কি বলা যায়। আমরা যদি মানে জীবন ভিশিয়াস সার্কেলকে যদি একটু ভাগ করে নিই, GI means God's intervention gave birth to HI, মানে human intervention, and ultimately it is human intervention which has given birth to AI. তো সেই জন্য অনেক সময় আমরা হতাশ হয়ে যাই, চিন্তা করি কিভাবে সমস্ত সবকিছুর মধ্যে দেখছি শুধু এআই নিয়ে সবাই কথা বলছে। আজ থেকে কয়েক বছর যদি আমরা যাই, যখন কম্পিউটারাইজেশনের বিষয় যখন ভারতবর্ষে আসে প্রথম, আমরা ভাবলাম probably everything will go for a toss, কিন্তু সেটা হয়নি। We got acclimatized with the computerization which has taken place in different segments, and now this computerization has become part and parcel of life. So সেই রকমই if we embrace the new technology, স্বাভাবিক that technology will be under our control. এবার বিষয় যেটা চিন্তার বিষয় হচ্ছে, how do we use it? Do we use it for a right purpose at the right time in the right situation? So congratulations Piyush for this wonderful endeavor. আমার মনে হয় this particular book will be of immense benefit to all of us, irrespective of from which profession we hail from. Students, professionals, even housewife, everyone can use. So from all of us present here, a big congratulations to Piyush for this wonderful initiative, and of course his AI Champ team. So this is the impact gift in 2026 to all of us. Thank you so much. Thank you so much, sir. Happy New Year to all of you.
প্রথমে পীযুষদা এবং তার সঙ্গে এআই চ্যাম্পের সকলকে আমার শুভেচ্ছা। আমি স্কুলে পড়াই, বাচ্চাদের নিয়ে কাজ করি, তো বিজ্ঞান পড়াই। বিজ্ঞানের কথা বলতে প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে জগদীশচন্দ্র বসুর বিজ্ঞান সংক্রান্ত যে সংজ্ঞা, পরীক্ষা নির্ভর তথ্য এবং তথ্যের সাহায্যে ক্রমশ অপসৃয়মান সত্যের নিরন্তর অনুসন্ধান হলো বিজ্ঞান। সত্য তাও ক্রমশ অপসৃয়মান। আজকে যেখানে আমরা দাঁড়িয়ে আছি, আগামী শতকের হয়তো সত্য সেখান থেকে খানিকটা সরে আসবে। ক্রমাগত পরিবর্তন আসছে, পরিবর্তন আসবে এবং সেটা থাকবে পরিবর্তন যতদিন যাবে। ম্যান পাওয়ার, হিউম্যান নিজের পরিশ্রমটাকে কমানোর জন্য নতুন নতুন টেকনিক উদ্ভাবন করবে, নিজের কাজকে সহজ করবে, বাচ্চার পড়াশোনা থেকে জীবনযাত্রার মান সবকিছু উন্নত থেকে উন্নততর হবে, উন্নত ক্রমের এগোতে পারবো। এই ভাববানতা চলতেই থাকবে মানব সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে। পীযুষদাদের এআই চ্যাম্প, পীযুষদা এবং পুরো এআই টিম, এআই চ্যাম্প টিম যে নতুন চিন্তা ভাবনা করছে, যুগোপযোগী আধুনিক চিন্তা আনছে, নতুন কিছু করার উদ্দেশ্যে, ভালো কিছু করার উদ্দেশ্যে, মানুষের কাজকে আরো সূক্ষ্ম করে সত্যের কত কাছাকাছি নিয়ে যাওয়া যেতে পারে তা নিরন্তর একটা চেষ্টা করছে। সেই আনন্দ যজ্ঞে সামিল হতে পেরে আমরা সকলেই আনন্দিত, আমরা সকলেই কামনা করছি, শুভেচ্ছা জানাচ্ছি এআই চ্যাম্প এগিয়ে যাক আরো দ্রুত, আরো সফলতার সঙ্গে। ধন্যবাদ সকলকে। অনেক ধন্যবাদ। আমি একটু আমাদের অ্যাডভাইজারদের রিকোয়েস্ট মঞ্চে দেখে নেবো যারা আগে, যেহেতু চন্দ্রশেখর বাবু চলে গেলেন, কিছু বলতে পারেননি, আমি জয়দেব বাবু, ইন্দ্রাণীদা, অমিতাভদা, যারা দু চার কথা বলার জন্য, যাদের থেকে শোনার জন্য আমরা এখানে এসেছি, তারা যেন একটু আসেন এবং দু চার কথা বলেন, কারণ উনি তারা ছিলেন, সেই জন্য আমাদের খুব তাড়াতাড়ি শেষ করতে হয়েছিল। সায়তন, আমাদের অ্যাডভাইজার ট্রফি তুলে দিচ্ছে সমরেন্দুদা মারিও স্যারের হাতে। আমাদের অ্যাডভাইজার স্নেহাংশুদা। আমরা ইন্দ্রাণীদার থেকে দু চার কথা শুনে নেবো। ইন্দ্রাণীদা এত সময় ধরে বড় বড় অর্গানাইজেশন লিড করেছে অ্যাজ এ ভাইস প্রেসিডেন্ট, এখন একটি কোম্পানির সিইও, বিভিন্ন মিড ম্যানেজমেন্টে কোচিং করছেন এবং কোনোটি নেক্সট টপ ম্যানেজমেন্টে যেতে পারে সেই জন্য উদ্বোধন করছেন। তো ইন্দ্রাণীদার থেকে দু চার কথা না শুনলে আমাদের সত্যি এই সকালটা সম্পূর্ণ হবে না। ইন্দ্রাণীদা আজকে এখানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা বইয়ে লেখার জন্য এবং বেঁচে কথা। তোমাকে অসংখ্য অভিনন্দন। এত ভালো একটা প্রয়াস তুমি নিয়েছো এবং আমার মনে হয় এটা খুবই মানে সময় উপযোগী। এখন যেরকম ভাবে মাতামাতি হচ্ছে, মাতামাতি বলছি, অনেকটা হাইপ আছে, অনেকটা যেটা বলা হচ্ছে অনেক কিছু যেন সবকিছু এআই করে দেবে, সেটা কিন্তু হবে না। তো সেইখানে যে একটা পথ দেখিয়ে দেয় যে কি করা যেতে পারে, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং এআই আমি মনে করি হচ্ছে ইটস লাইক এ ফায়ার, মানে আগুনের মতো। যখন প্রথমে আমরা আমাদের হিউম্যান রেস আগুন যখন প্রথম ইউজ করতে শুরু করে, জানতো না কি করে কন্ট্রোল করতে হবে, এবং এখনো যদি আমরা আগুনকে কন্ট্রোল না করতে পারি, এটা কিন্তু আমাদের ধ্বংস করে দিতে পারে। তো খুবই ইম্পর্টেন্ট যে লোককে ঠিক পথ দেখানো যে কিরকম ভাবে এআই কি ইউজ করা যায়, যেরকম ভাবে আমরা আগুনকে ইউজ করি আমাদের উপযোগিতার জন্য, সেরকম ভাবে কিভাবে এআই কি ইউজ করা যায় প্রপারলি, যাতে আমরা ভালো করতে পারি, হিউম্যানিটি ভালো করতে পারি, নিজেদের ভালো করতে পারি। এবং এই যে এত হাইপ, এত মাতামাতি, তার মধ্যে থেকেও ঠিক এরিয়াটা দেখিয়ে দেওয়া, এবং এটা খুবই ইম্পর্টেন্ট যে তুমি ইউনিভার্সিটি থেকে শুরু করছো,
অনেক ইউনিভার্সিটির সঙ্গে কাজ করছে, স্যারও এখানে আছেন। তো সেটা খুবই খুবই ইম্পর্টেন্ট যে ওই ওই জায়গা থেকে শুরু করতে হবে, স্কুল অবধি এবং সব জায়গায়, এবং ওইখান থেকে শুরু করলে আমার মনে হয় নেক্সট প্রজন্ম, পরের প্রজন্ম অনেক বেশি সচেতন হবে যে এটাকে ভয় না পেয়ে কিভাবে আমরা আরো ইউজ করব। এবং অ্যাপ্লিকেশন তো আছে, অনেক আছে, কিন্তু আমাদের জানতে হবে কিভাবে অ্যাপ্লাই করা। এবং তুমি সেই পথটা দেখাচ্ছ, অনেক অনেক অভিনন্দন আবারও, এবং খুব ভালো হবে। আমরা তোমার পাশে আছি, এগিয়ে যাও। ধন্যবাদ। ঠিক আছে, আমরা সবাই একসঙ্গেই করবো আর কি, মানে এটা অল টাইম হতে থাকবে। প্রথমদিক দা, আপনাকে যেটা জিজ্ঞেস করব সেটা হচ্ছে যে একটা বড় গ্লোবাল অর্গানাইজেশনে আপনারা বিভিন্ন রকম এআই প্রজেক্ট হ্যান্ডেল করেন, বিভিন্ন ডিপার্টমেন্ট ডিফারেন্ট এআই প্রজেক্ট হ্যান্ডেল করে। তো আপনার হয়তো মনে হবে যে একটা কোনো সুপার এআই থাকা দরকার, যেটা প্রত্যেকটা এআই ডিপার্টমেন্ট, প্রত্যেকটা ডিপার্টমেন্টে যে প্রজেক্টগুলো চলছে সেটাকে কোঅর্ডিনেট করবে। তো আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে আপনার কি মত যে যে গতিতে বিভিন্ন মডেল তৈরি হচ্ছে, যে গতিতে আমরা capability তৈরি হচ্ছে, এই সমস্ত জিনিস নিয়ে হাউ ইজ সোসাইটি বেনিফিটিং? ইজ ইট গুড ফর দ্য সোসাইটি ইন দ্য লঙ্গার রান, অর ক্যান দেয়ার বি আ ডেট্রিমেন্টাল এফেক্ট অ্যাজ ওয়েল? তো এই জিনিসটা নিয়ে আপনার কি মতামত? ফার্স্ট অফ অল, একটা জিনিস তো ইনএভিটেবল যে দিস ইজ হ্যাপেনিং, রাইট? এবার যেটা একজন বলছিলেন, আমি ওখানে শুনছিলাম যে ফায়ারের কথা, আগুনটা শুড বি লেভারেজিং ইট ইন দ্য রাইট ওয়ে। আমার এআই সেরকমই একটা ব্যাপার, ইটস হ্যাপেনিং, ইটস ইনএভিটেবল। সোসাইটি যেটা করতে হতে পারে, দেয়ার আর সাম অপশন, অনেকে আরো অনেক বেটার বলতে পারবে, বাট আমার দিক থেকে আমি যেভাবে দেখি যে দেয়ার হ্যাজ টু বি আ কনসার্টেড এফর্ট বিটুইন একাডেমিয়া, ইন্ডাস্ট্রি অ্যান্ড এডুকেশন, গভর্নমেন্ট, রাইট? সো যাতে মানে প্রাইমারি চেঞ্জেস ফ্রম লাস্ট 3 or 4 মেজর ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হচ্ছে যে মানে ধরো যখন ইলেকট্রিসিটি, ইন্টারনেট এরকম ছিল, আমরা এখানে অনেকেই আছি যারা লাস্ট 25-30 বছর ধরে আমাদের এরাতেই অনেক কিছু চেঞ্জেস দেখেছি, রাইট? ডেস্কটপ, মোবাইল, ক্লাউড, ইন্টারনেট, তারপর মেইন ফ্রেম, এগুলো সবই আমরা নিজেরা অনেকেই দেখেছি এখানে। সো অ্যাডাপ্টেবিলিটি হ্যাজ টু বি দেয়ার। আপস্কিল রিস্কিল আমরাও করে এসেছি। যেটা মেজর ডিফারেন্স হচ্ছে, আগের চেঞ্জেস গুলোতে আমরা টাইম পেয়েছিলাম, কারণ চেঞ্জেস স্পিড অফ চেঞ্জেস ওয়ার নট দ্যাট ফাস্ট। এখানে ধরো ওপেন এআই বা অ্যানথ্রপিক একটা মডেল রিলিজ করে প্রবলেম 2 মাসে 2 সপ্তাহে, রাইট? আমাদের একটা প্রোডাক্ট হতে 6 মাস 1 বছর লাগতো। উই গট চেঞ্জ টু অ্যাডাপ্ট। এইখানে আমাদের ওই চেঞ্জটা নেই। তো সেই জন্য ওইটা একটা ব্যাপার যে কি করে এআই থেকে স্লো ডাউন না করে মানুষের আপস্কিলিং রিস্কিলিংটাকে স্পিড আপ করা যায়, দ্যাটস ওয়ান থিং। সেকেন্ড হচ্ছে, ফর দ্য ফার্স্ট টাইম when you compare with the other changes, this is the first time যেখানে কোন একটা মেশিন মানুষের থিঙ্কিং লেয়ারটাকে ইম্প্যাক্ট করছে। আগের গুলোতে কিন্তু আমাদের কন্ট্রোল ছিল, রাইট? আমরা চাইতাম, আমরা ইন্টারনেট ক্লিক করেছি, রেজাল্টস পেয়েছি, রুটিন করেছি। এইখানে মনে হচ্ছে উই আর ল্যাক অফ কন্ট্রোল, রাইট? একটা আনইজিনেস আছে। তো সেখানে একটা মাইন্ডসেট বা সাইকোলজির ব্যাপারও আছে। লাস্ট এন্ড ভেরি ইম্পর্টেন্ট ইজ যে এখনো অনেক কোয়েশ্চেনের আনসার নেই, মানে আমাদের নিজেদের এক্সিস্টেন্সের আনসার নেই, আমাদের ভ্যালু পারপাসের আনসার নেই, রাইট? তো সেইগুলো ডিফাইন করতে হবে। সেটা হয়তো আমাদেরই মতোই এরকম। সেই জন্য পীযূষকে থ্যাংকস সো মাচ অ্যান্ড এভরিবডি যারা এরকম ধরনের ইনিশিয়েটিভ করে। আমি জানি অনেক ইন্ডাস্ট্রি লেভেলে এই ধরনের ইনিশিয়েটিভ হচ্ছে। পিপল আর অ্যাকনোলেজিং যে দিস ইজ লাইক আ রাইট টাইম, যেখানে আমাদের সবাইকে একসাথে আসা দরকার। সাইলোড বা আইসোলেটেড হতে অ্যাপ্রোচ গুলো হলে প্রবলেম ওয়ান্ট বি সাকসেসফুল। সো নেট দেয়ার আর 3 or 4 এরিয়াস, মানে সলভেবল, কিন্তু একটা কনসার্টেড এফর্ট থাকা দরকার। থ্যাংকস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গুড আফটারনুন। তো সৌরভ, আপনি আইবিএম এ আছেন, জেনআই নিয়ে কাজ করছেন, সার্ভিস এক্সপার্ট, অ্যাসেট সলিউশনের উপরে। আই এম অলসো ফ্রম আইবিএম। তো আমরা জেনেছি আপনি ওয়েস্ট বেঙ্গলের একটা দায়িত্ব, বড় দায়িত্বতে আছেন, মানে অ্যাকচুয়ালি স্ট্র্যাটেজিক রোড ম্যাপ অফ সলিউশন। তো আপনার কি 3টে বুলেট পয়েন্ট যে আগামী দিনের ওয়েস্ট বেঙ্গলকে সাহায্য করবে ফর দ্য নিউ জেনারেশন, ওকে, আপকামিং জেনারেশন, ফর আওয়ার কারেন্ট সিচুয়েশন টু হ্যান্ডেল? তো what are the 3 bullet points you can suggest for the AI initiative for the West Bengal? আচ্ছা, এটা খুবই রেলেভেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যদি আমাদের পশ্চিমবঙ্গকে একটা এআই হাব হতে হয়, প্রথম যে প্রশ্নটা মাথার মধ্যে আসে
আর উই লেট টু দ্য পার্টি? হ্যাঁ, প্রথমে প্রশ্নটা আসে, কারণ কি আমরা অলরেডি গ্লোবালি দেখতে পাচ্ছি সিলিকন ভ্যালি, মন্ট্রিয়াল টরন্টো করিডোর, কিংবা টেল অভিভ, লন্ডন, তারপরে বেইজিং, শেনজেন, এসব জায়গাগুলোতে অলরেডি দেয়ার আর এআই হাবস। তাহলে পশ্চিমবঙ্গ হঠাৎ করে কি করে একটা এআই হাব হয়ে উঠবে? সরি লেট টু দি পার্টি। কিন্তু অ্যাকচুয়ালি এটাকে একটু অন্যভাবে দেখতে হবে। প্রথমে একটা পজিটিভ থিঙ্কিং নিয়ে হতে হবে। পজিটিভ থিঙ্কিংটা হচ্ছে এরকম যে তুমি তো বিয়ে বাড়ি যাও, হ্যাঁ, বিয়ে বাড়িতে কি করে বুফেতে খাও তুমি? আমার চাকরি তুমি পরে বলছি, তুমি আগে বলো তোমার কি করে বুফেতে খাও। বুফেটে গিয়ে যেভাবে আমাদের এখানে সিচুয়েশন, যেভাবে মানে ক্যাওস হয়, যেটা লাইন হয়তো লাইন তো দূরে কথা, একটা ক্যাওস সৃষ্টি হয়। মানে যদি আমরা দেখতে চাই, হয়তো প্লেটে পেলাম, লাস্টে আমি মিষ্টিটা হয়তো পেলাম না, মিষ্টি না কি বাড়িতে নিয়ে দেবো। ঠিক আছে, এটা ক্যাওস সিচুয়েশন হয়। মানে অ্যাকচুয়ালি নট অনলি বিয়ে বাড়ি, যে কোনো সেমিনারে হোক, যে কোনো একটা সিচুয়েশন হয়, এটা আমরা ফেস করি। আমি আমার ফ্যামিলিটা বলছি, প্লিজ আমি একটু বুফে থেকে একটু দূরে দাঁড়িয়ে থাকি, দেখি লোকজন বুফেতে গিয়ে কি খাচ্ছে, কোন কাউন্টারে খুব ভিড় হচ্ছে, তার মানে সেখানে পপুলার ভালো ডিশ একটা চলছে। হ্যাঁ, আমি তখন সেখানটা থেকে সেটাকে এবার ট্রাই করি। তো প্রথম কথা, আমাদের যদি হাব হতে হয়, এই জেনারিক এআই থিঙ্কিংটা থেকে সরে দিয়ে আমাদেরকে একটু ফোকাসড থিঙ্কিংটা করতে হবে, ভার্টিক্যাল ইউজ কেসের উপর ফোকাস করতে হবে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে আমরা তো 4G থেকে 5G এখন চলে গেছি, তো অনেকেই 5G আমাদের এখানে এখন এখানে 5G দেখাচ্ছে, এখানে হয়তো কানেকশন রয়েছে। তো 4G আর 5Gর মধ্যে যে মেইন ডিফারেন্সটা, সেটা কিন্তু হচ্ছে কমপ্লিট চেঞ্জ অফ কনসেপ্ট। হ্যাঁ, এই নেটওয়ার্ক এলিমেন্টস থেকে যে এই নেটওয়ার্ক ভার্চুয়ালাইজেশনে মুভ করেছে, এবং সেই নেটওয়ার্ক ভার্চুয়ালাইজেশন ইউজ করে তারপরে কন্ট্রোল প্লেন, ইউজার প্লেন আলাদা করেছে, তারপর স্লাইসেস করেছে, ডেডিকেটেড স্লাইসেস। একটা স্লাইসেস ডেডিকেট করা যায় সে টু অল হেলথ কেয়ার ইমার্জেন্সি রিলেটেড ডেটা ইউসেজ, এআই ইউসেজ, তার জন্য একটা স্লাইসকে পুরো ডেডিকেট করা যায়। এই দিয়ে আমরা এই স্টেটটাকে অ্যাচিভ করেছি। এর মধ্যে যে নেটওয়ার্ক ডেটা অ্যানালিটিক্স ফাংশন, হ্যাঁ, এই NWDAF এর মধ্যে কিন্তু এখনো কিছুটা কাজ বাকি আছে। ঠিক আছে, এরিকসন হয়তো কিছু করেছে, তার মধ্যে কাজ কিছু বড় বড় টেলিকম কোম্পানি তারা কিছু করেছে, কিন্তু আমরা কি করতে পারি না এরকম একটা পিক আপ করে নিলাম, নিয়ে সেখানে আমি ফোকাস করলাম, ফোকাস করে সেটাতে করে আমি চেষ্টা করলাম সেখানে কিছু একটা এআই এর কাজ করতে। আমি যদি অল ওভার দি প্লেস একটা হিউজ কিছু করার চেষ্টা করি, দেন উই আর লেট টু দি পার্টি। তো ফার্স্ট থিং হচ্ছে আমাদেরকে এই ছোট একটা জায়গাতে আমাদের কিন্তু ফোকাসটাকে আনতে হবে, যে জানতে হবে আমরা কি করতে চাই সেটা। সেকেন্ড হচ্ছে যে এই ট্যালেন্ট ডেভেলপমেন্ট। আমাদের এখানে মোটামুটি সব, আমার এখানে অনেকে প্রফেসররা রয়েছেন, এখানেতে বিভিন্ন ইউনিভার্সিটি কলেজের মাথারা রয়েছে, তারা জানেন যে তাদের এখানে একটা এআই সাবজেক্ট ঢুকে গেছে। ঠিক আছে, কিংবা যেখানে কম্পিউটার সায়েন্স পড়ানো হচ্ছে সেখানে কিছু এআই মানে সাবজেক্ট রয়েছে। তো আমি কিছুদিন নাগপুরের কিছু কলেজের সঙ্গে কাজ করেছি, তাদেরকে আমি একই কথাটা বলেছিলাম যে খুব ভালো হ্যাকাথন হচ্ছে, খুব কটা আপনার এখান থেকে কটা স্টার্ট আপ বেরোচ্ছে, কটা লোক এরকম কোটি টাকার স্বপ্ন দেখছে, বড় বড় স্বপ্ন কটা দেখছে, কটা এখন গ্লোবালি গিয়ে এমবেড হচ্ছে তাদের সলিউশন, গ্লোবালি এমবেডেড সলিউশন। আজ পর্যন্ত কি কোনো 5Gর ভেতরে কেউ বলতে পারবে দিস ইজ মেড ইন বেঙ্গল, দিস ইজ মেড ইন সে এই টেকনো ক্যাম্পাস বা যাদবপুর ইউনিভার্সিটি? সেরকম কি কেউ বলতে পারছে? আমি জানি না, হয়তো এনারা বলতে পারেনি হ্যাঁ এই হয়েছে। একটা দুটো কেস ডেফিনেটলি দেখানো যায়, অলওয়েজ এখানে অ্যাপারেশনস যে কি হচ্ছে, কেন হচ্ছে না, কারণ কি আমরা এই পিপিসি মডেলটা এখনো আনতে পারিনি। সেখানে হচ্ছে যে অর সে পিপিইউ বলা যেতে পারে, যে পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটি। এই পিপিইউ মডেলে করতে হবে, যাতে যখন আমাদের এখানে এআই নিয়ে ইনোভেশন হচ্ছে, তাতে স্টুডেন্টস হু আর কন্ট্রিবিউটিং টু দ্যাট ইনোভেশন, এখানে তো অনেকে তো এইটাতে কন্ট্রিবিউট করেছে লেখাটাতে, তারা হয়তো কি কিছু মডেল তৈরি করে, ওই স্ট্যান্ডার্ড মডেল ছেড়ে আবার এই ফোকাসড মডেল তারা যখন করবে, ইনক্লুডিং দ্য প্রফেসর এন্ড দ্য পিপল হু আর অ্যাসোসিয়েটেড উইথ ইট, কুইকলি একটা আইপি পাইপলাইন করা হচ্ছে, একটা কমন পাইপলাইন, যেটা পাইপলাইন শুধু ইউনিভার্সিটি কন্ট্রোল করবে না, গভর্নমেন্টও কন্ট্রোল করবে। এই পাইপলাইন ধরে কুইকলি আইপি হলো, তারপর সেটাকে এমবেড করা হলো, কি করে গ্লোবালি একটা রিচ করা যায়, এরকম একটা বিগ থিমস রাখতে হবে।
ছোট ড্রিমস দিয়ে করতে গেলে উই রিচ নোওয়্যার। কারণ কি এটা আমি বলছি, এই এআই সিওই হবার সেমিনার আমি 2017 আমি গ্র্যান্ড হোটেলে অ্যাটেন্ড করেছিলাম, সেখানে একই কথা বলেছিলাম, একই কথা শুনেছিলাম, আমার কিচ্ছু কাজই হয়নি। ঠিক আছে, তো আমার ওইখানে ওইভাবে আমি বলে চলে যাব, সুন্দর খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট আছে, আমি জানি ওই আবার বুফে স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করবো, করে ভালো খাবারটা খেয়ে আমি বাড়ি চলে যাবো, ব্যাস। কিন্তু প্রত্যেকখানি করতে গেলে কিন্তু এই বিগ ড্রিমস করে ওটাকে পুরো এগোতে হবে এই পিপি এর ভেতর। থার্ড যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমরা এই এগেন এআই এর রিয়েল যেটা কিছুটা ইউনিটটা টাচ করেছে সেটা হচ্ছে যে ফায়ার। ঠিক আছে, তো এথিক্যাল ব্যাপারটা কিন্তু বুঝতে হবে, এআই এর এথিক্স এর ব্যাপারটা আমাদেরকে কিন্তু বুঝতে হবে। এআই দিকে আমরা কি ভয় পাইয়ে দিচ্ছি? আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আজকে ইন্ডিয়ার কিছু টুকরো টুকরো মডেল আছে এলএলএম, কিন্তু একটা ডিপসেক নেই, একটা জিপিটি নেই, একটা জেমিনাই নেই, একটা কোপাইলট। কেন মডেলটা নেই? যদি মডেল থাকে, সেই মডেলকে আমি যদি প্রশ্ন করি, তাহলে আমার হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির কি হবে? তাহলে পলিটিক্যাল যে যারা স্পন্সরশিপ, তাদের একটা উদ্দেশ্য নিয়ে চলছে, আমি কি করে মোর আই ক্যান প্রলিফারেট মোর লাইভ থ্রু হোয়াটসঅ্যাপ, আর এদিকে আমি একটা এলএলএম বিল্ড করবো যেটা আমাকে সত্যি কথা বলে দেবে টু সার্চিং নিউজ পেপারস এটসেট্রা। কিংবা তাকে যদি আমি কিছু একটু মডিফাই করে তার থেকে যদি এলএলএমটাকে একটুখানি ব্যালেন্স করে দিতে পারি, তাহলে কতটা ভালো হয়। এই যদি চিন্তা ভাবনা থাকে, তাহলে কোথাও কিচ্ছু হবে না, ওই পিটা খসে যাবে, তখন পিইউ ব্যাপারটা দাঁড়িয়ে যাবে, পিপিইউ আর হবে না। সো দ্যাট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ডিলেমা। তুমি ফর এক্সাম্পল ডিপসেককে তুমি যদি চায়নার কোনো কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন করো, সিম্পলি অ্যাভয়েডস ইট। ভীষণ পলিটিক্যালি তার মানে মোটিভেটেড, আমার কান্ট্রিকে আমি করবো, গ্লোরিফাই করে করবো। ঠিক আছে, তাই জন্য ডিপসেকে থেকে এখনো কিন্তু জিপিটি সবাই কিন্তু ব্যবহার করছে, কারণ দেয়ার ইজ আ বিট অফ মোর ট্রুথফুলনেস টু ইট। তার মানে এই যে তিনটে জিনিস আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ওই যেটা প্রথম বললাম, একটা ভার্টিক্যাল সলিউশন, ফোকাসড ইন্ডাস্ট্রি, সেটা ভাবতে হবে, এবং সেটা শুড বি সামথিং ভেরি ক্লোজার টু দি হোম। আমাদের এগ্রিকালচারের বিশাল ডেটা থাকতে হবে, এখন নেই, কিন্তু এগ্রিকালচার ক্যান বি আ থিং ফর আস। সেকেন্ডটা হচ্ছে এই আমি যেটা বললাম পিপিইউ, এবং সঠিক পিপিইউ, বিগ ড্রিমস পিপিইউ। সেখানে তো আমি কয়েকটা 1 লাখের একটা কাউকে যে আমি ভালো আমার ইনোভেশন সেন্টারে এই স্টার্টআপকে আমি 1 লাখ টাকা দিয়ে দিয়েছি, জিতে গেছে, ও স্মার্ট এখন ফেসবুকে ছবি উঠলো, হিরো হয়ে গেল, পাড়ার হিরো। আফটার দ্যাট আর থার্ড পয়েন্টটা হচ্ছে যেটা আমি বললাম, এই এথিক্যাল ইউসেজটা, এইটাকে খুব গুরুত্বপূর্ণ, কিভাবে আমরা ব্যবহার করবো। এই তিনটে টপ, এছাড়াও কিন্তু আমি আরো 10টা পয়েন্ট বলতে পারি যেগুলো ইকুয়ালি গুরুত্বপূর্ণ, কিন্তু তুমি যদি টপ 3 জিজ্ঞেস করলে, সো দিস 3 what I think should be the most key factors. About introducing AI to young children, যেহেতু আপনি ইয়ং কাজ করেন, তো একটা আইডিয়া হচ্ছে যে বিকজ দ্য চেঞ্জ ইজ ইনএভিটেবল, যেমন আমাদের সমস্ত সবাই প্যানেলিস্টরা বলছেন, এখানে যারা আছেন বড়রাই সকলে আছেন, গার্জিয়ানেরাও আছেন, আমি প্রথমেই তাদেরকে একটা প্রশ্ন করতে চাই যে ছোটরা কি সত্যি এআই ইকুইপড নয়? আমি বলবো যদি কোনো ক্লাসে বাচ্চা ছেলে থাকতো, সে আমাদের কারোর থেকে কিছু কম বলতো না এআই সম্পর্কে, বরং বেটার বলতো। আমরা যেভাবে ফোন সফটওয়্যার গুলো ডেভেলপ হয় না, মানে আইফোনে বিভিন্ন সিরিজ বেরোচ্ছে, হিউম্যান সাইকোলজিও কিন্তু জেনারেশন একটা জেনারেশন এইভাবে মডিফাইড হয়। বড় লাইফ স্প্যান জুড়ে, একটা বড় সময় জুড়ে যদি আমরা দেখি, দেখবো আগে সাইকোলজি থেকে এখনকার চিলড্রেন সাইকোলজি ডিফারেন্ট, স্টুডেন্টের সাইকোলজি আরো কয়েক বছর বাদে আরেক রকম হবে। আমার প্রায় 25 ইয়ার্স হলো এই প্রফেশনে, আমি বাচ্চাদের সাইকোলজিক্যাল চেঞ্জেস গুলো খুব সামনে থেকে দেখেছি। ওরা যথেষ্ট ইকুইপড, এবং ওদেরকে কনভিন্স করানো একটা সহজ ব্যাপার নেই। এমন নয় যে কোনো একটা আনসার ও এআই থেকে পেলো আর ও মেনে নিল হ্যাঁ এটা সঠিক, কিন্তু নয়, ওরা যথেষ্ট ক্রিটিক্যালি ভাবতে পারে। ও এখন এডুকেশন সিস্টেমটাও খুব চেঞ্জ হয়েছে, র্যাপিডলি চেঞ্জ হয়েছে, কম্পিউটারাইজেশনের পরে তো আরো বেশি চেঞ্জ হয়েছে। কিরকম চেঞ্জ হয়েছে? প্রথমত স্পুন ফিডিংটা চলে গেছে একদম। আগে লেকচার মেথডে ক্লাসে পড়ানো হতো, যেটা টিচার তিনি লেকচার দেন না, স্টুডেন্ট নিজে পড়ে, তিনি জাস্ট ফ্যাসিলিটি প্রোভাইড করেন, ফ্যাসিলিটেটর, ঠিক ফ্যাসিলিটিস গুলো দেন, সে পড়তে গিয়ে কনফিউশন হলো, সে এলো এবং তাকে বুঝিয়ে দেওয়া হলো এই ব্যাপারটা এরকম নয়, আসলে এরকম।
তেমন বেশি কিছু নয়, ওরা নিজেরা পড়ে। মানে নিজেরা পড়ার ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট। ও নিজে পড়ে বোঝে যে ফিজিক্স ওয়ালের কেমিস্ট্রিটা ভালো নাকি অ্যালেনের কেমিস্ট্রি ক্লাসেস ভালো। ওকে গাইড করতে হয় না, টিচার বলে দেন না যে না ফিজিক্স ওয়ালা থেকে ওটা পড়ো, অ্যালেন থেকে এটা পড়ো। ও নিজে ইউটিউব সার্চ করে করে দেখে। একই কোয়েশ্চেনের আনসার ও চারটে সার্চ ইঞ্জিনে ফেলে নিয়ে দেখে যে সেখানে কি কি মিল আছে আর কি কি আলাদা, সেখানে কি কোন সার্চ কি ফলস ও নিজে খুঁজে বার করে। তো আমাদেরকে কিছু বলতে ওকে হবে না, ওরা নিজেরা জানে যে কি করতে হবে কি করতে হবে না। একটা জিনিস একটা জায়গা ইম্পর্টেন্ট, যেটা সৌভিকটা বললেন, এথিক্স এর জায়গা। যে জায়গাটা তাল থাকে সেটা হচ্ছে ভ্যালুজ এন্ড এথিক্স। ট্রুথ, হোয়াট ইজ কারেক্ট, হোয়াট ইজ ইনকারেক্ট, আনসার কোনটা ভালো, কে বেটার পড়ায়, এগুলো সব ছাত্র বোঝে। কিন্তু কোন এথিক্স কোনটা করা উচিত কোনটা উচিত নয়, সেই জায়গাগুলোতে টিনেজরা একটু টালমাটাল একটা অবস্থাতে থাকে। বিভিন্ন হরমোনাল রিজনস আছে আমরা জানি। আরেকটা হচ্ছে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে স্কুল। আমরা এখানে যদি অডিয়েন্সকে জিজ্ঞেস করি তোমার জীবনের সবচেয়ে সুন্দর সময়, সবচেয়ে সুন্দর বছর, সবচেয়ে সুন্দর মানুষের সান্নিধ্য, তুমি চোখ বন্ধ করে বলো কোন সময়, প্রত্যেকে একসঙ্গে বলবে আমার স্কুল। স্কুল লাইফ আমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ সময়। এই এথিক্যাল সেন্সেসটা যে স্টুডেন্ট ইউজ করবে সেখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট। ভ্যালু, এথিক্স, মরাল সেন্সেস এইগুলো দেখাটা বেশি জরুরি। আনসার কারেক্ট হবে, আনসার ইনকারেক্ট তার পরিবর্তে টিচারকে গাইড করতে হবে। অবশ্যই টিচারকে গাইড করতে হবে, শুধুমাত্র সেই জায়গা যে জায়গাটা ও কনফিউজ থাকবে যে এআই যেটা বলছে সেটাও বুঝতে পারছে না, তখন টিচারের দরকার হবে। মূল পরিবর্তন লেখা হয় ছোটবেলা থেকেই, যেটা ও নিজে পড়ে 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 বুঝতে পারবে। তারপর যেখানে কনফিউশন হবে, ওকে যদি আর্গুমেন্ট করতে হয়, তর্ক বিতর্ক চালাতে হয়, তখন কিছু জায়গাতে টিচারের প্রয়োজন হবে। বাকি জায়গাগুলোতেও কাজটা এআই এর হেল্প নিয়ে নিশ্চয়ই করতে পারবে। নিচু ক্লাসে তো চলেই এসেছে কম্পিউটার বহু বছর আগে থেকে। এখন হায়ার সেকেন্ডারি লেভেলেও সাবজেক্ট হিসেবে এআই চলে এসেছে, মেশিন লার্নিং চলে এসেছে, কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স তো আগেই ছিল। এগুলো নট এট অল আ প্রবলেম। ওরা নিজেরাই বুঝে নিতে পারবে কি করা উচিত কি উচিত নয়। যেটা দরকার সেটা হচ্ছে পারফেক্ট কারিকুলাম ফ্রেমিং। এটা খুব ইম্পর্টেন্ট। একটা পারফেক্ট কারিকুলাম যদি ফ্রেম করা যায়, তো প্রাইমারি লেভেল থেকে শুরু করে একদম হায়ার সেকেন্ডারি লেভেল পর্যন্ত, এবং তারপর কলেজ ইউনিভার্সিটির সঙ্গে একটা যোগাযোগ রেখে দিতে। এমনিতে এখন কারিকুলাম নিয়ে সময় হয়, বোর্ডগুলিতে কলেজ ইউনিভার্সিটির মানুষেরাও থাকে। কারিকুলাম ফ্রেমিং অনেক অনেক বেশি কঠিন এবং অনেক বেশি সেন্সিটিভ করার সবারেন্দ্রদা। স্যার আমি জানি আপনি সেন্ট মেরিস ইউনিভার্সিটির সঙ্গে মানে যুক্ত হয়েছেন। অফকোর্স আপনি বিভিন্ন রকম ইউনিভার্সিটি নিচ্ছেন, অলরেডি নিয়েছেন। তো মানে in 2026, if you have been asked to run another, university, so what would be your first focus, which would benefit students, teachers, even the public, generic public? What would be your first focus if you want to run in new AI initiative in your university or organization? প্রথমত যদি আমি প্রথম থেকে যদি আরম্ভ করি, আমাদের প্রথম বক্তার কথা যদি আপনারা প্রত্যেকেই যদি শুনে থাকেন, he spoke about industry academia amalgamation। মানে এই যে ইন্ডাস্ট্রি একাডেমিয়া মেলবন্ধন ভীষণ প্রয়োজন। What we are producing from various institutions, are these students ready to take up challenges in the long run? That is one part. If I come back to the second speaker, he spoke lovely about, we were all aware about two things, that's private and public partnership. He spoke about private, public and university. So this is again an add-on to that. When I come to my school teacher, one of a very senior school teacher from a very Oitihashik gram in Bengal, Khali Shohur, which is very well known for Makha Sandesh as well. I was just telling that. সেই জন্য মানে বাচ্চারা এখনকার যারা, they are all aware about the new invention in technology.
আমাদের চেয়েও আগে তারা কিন্তু এক্সপ্লোর করছে বিকজ অফ দি আউটবার্স ইন দ্য ফিল্ড অফ ডিজিটাল প্ল্যাটফর্ম। AI will be there and AI we should accept. আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় উনি তুলে ধরলেন রিগার্ডিং দ্য কোর্স কারিকুলাম। আমরা এখানে অনেকেই আমাদের ইনফ্যাক্ট স্যারের সাথে কথা হচ্ছিল, ভেরি সিনিয়র প্রফেসর ফ্রম সিটি কলেজ। আমাদের যেমন ইউনিভার্সিটি কলেজ সেট আপে উই হ্যাভ হোয়াট ইজ নোন অ্যাজ আ বোর্ড অফ স্টাডিজ। এবার বোর্ড অফ স্টাডিজ সদস্যরা হচ্ছেন academician as well as people from the industry. If something like this can be thought of at the school level, তাহলে কি হবে, পড়ানোর পরিকাঠামো will be more refined, it will be more focused, and it will benefit the generation in the long run. Now, regarding AI is the need of the hour. When we cannot shirk from that responsibility. It has to be there. আপনি যদি একটা ইফেক্টিভ এবং এফিশিয়েন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যদি তৈরি করেন, যেমন বর্তমান আমি যদি আমাদের ইউনিভার্সিটির বিষয় নিয়ে যদি বলি, আমাদের যেমন LMS সিস্টেম আমরা ইন্ট্রোডিউস করেছি। আপনারা প্রত্যেকেই অল IT এক্সপার্টসরা আছেন এখানে। সো লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম হ্যাজ বিন স্টার্টেড in order to strengthen our relationship with the corporate world. এখন কি হচ্ছে, মার্কেটে আপনার সফটওয়্যার প্যাকেজ পাওয়া যাচ্ছে which has been given to the placement department. বিশেষ করে আমাদের মতন প্রাইভেট সেক্টর ইউনিভার্সিটিজ কলেজেসে আমরা দেখছি এই বাবা মারা অভিভাবকরা এসে জিজ্ঞেস করছে, আচ্ছা প্লেসমেন্টের কি অবস্থা। আমার মনে আছে আমি যখন পড়াশোনা করছিলাম, আমি এমনিতে দক্ষিণ ভারতের ছেলে, ছোটবেলাতেই বাবা কলকাতায় চাকরির সূত্রে চলে আসেন, তারপর থেকে we became more a bomb than a Tamilian. সেই জন্য আমরা কলকাতারই বাসিন্দা হয়ে গেছে। আর আমরা যে পরিবেশে মানুষ হয়েছি সেই পরিবেশটা হচ্ছে অমিতাভ বচ্চনের পরিবেশ। সেখানে অমিতাভ বচ্চনের একটা ডায়লগ সবসময় মনে পড়ে যায়, বিভিন্ন ফোরামেও আমি বলি। উনি একটা জায়গায় বলেছেন, बुजुर्गों ने फरमाया कि अपने पैरों के ऊपर खड़े होकर दिखलाओ, फिर ये जमाना तुम्हारा है। जमाने की सुर ताल के साथ चलते चले जाओ, फिर हर तराना तुम्हारा, फसाना तुम्हारा। थैंक यू। নেক্সট কোয়েশ্চেনটা করার কোশ্চেনটা করি তো ইন্দ্রদাসকে স্যারকে আমি একটা প্রশ্ন করতে চাই, যে টপিকটা খুবই আমার রিলেভেন্ট, কারণ আমি পার্সোনালি রেসপন্সিবল AI এথিক্স নিয়ে কাজ করি এবং খুবই কনসার্ন ইউজ অফ AI। আমার টিমের সবাই খুবই হ্যাপি ইউজ অফ AI, আমি খুবই কনসার্ন ইউজ অফ AI। তো প্রশ্নটা আপনাকে যেটা হলো যে what are the risks you are saying use the AI? That is for ethics, the risk for jobs, the risk for data and trust. তোমার নামটা ভুলে গেছি। স্নেহাংশু, তুমি বলে আমি খুব কনসার্নড। হোয়াট ইজ দ্য কনসার্ন? AI ইউজ করা হয়েছে, ডকুমেন্টেশন সাবমিট করা হয়েছে, এবং যেখানে তারপরে যখন মানে এটা যখন রিভিল হয়েছে তখন সামহাউ ইট ওয়াজ কাইন্ড অফ ওকে। আমরা ইউজ করেছি, গভর্নমেন্টই দিয়েছিল এই AI টুলটা অর সামথিং লাইক দ্যাট, রাইট? বাট ইটস নট ওকে অ্যাকচুয়ালি। যদি তুমি বলো কনসার্নটা কোথায়, কনসার্নটা এটা নয় যে কেউ AI টুল ইউজ করছে। AI টুল তো ইউজ করারই কথা, করবেও, তুমি আটকাতে পারবে না, আমি আটকাতে পারবো না, কেউ। ইটস লাইক এ জিপিটির আর একটা ফর্ম হয়, মানে ফুল ফর্ম হয় জেনারেল পারপাস টেকনোলজি। AI will be a general purpose technology, like we have electricity, we have mobile phone connection, etc. AI will be like that. এটা চ্যালেঞ্জ হচ্ছে আমার মনে হয় যে আমরা we are becoming too dependent on AI very early, এবং যেটা হচ্ছে আমাদের কগনিটিভ থিঙ্কিং
ক্রিটিক্যাল থিঙ্কিংটা আস্তে আস্তে উই আর সাবমিটিং টু এআই, and whatever AI is giving, without any judgment, we are just going ahead and accepting that. এবং সেইখানেই তোমার চ্যালেঞ্জটা আসবে, দেন পিপল ক্যান অ্যাকচুয়ালি ম্যানিপুলেট, মানে তোমার রেসপন্সিবল এআই, এথিক্যাল এআই এটা আসবে। আমি জানি না তোমাদের মধ্যে কতজন নেক্সাস বইটা পড়েছো, হারারি, ইউভাল নোয়া হারারি নেক্সাস। এক্সাম্পলস কিরকম ভাবে টেকনোলজিকে ইউজ করা হচ্ছে টু ইনফিউরেট পিপল, মানে ইনস্টিগেট করা। তো এবং আমরা যদি কগনিটিভ থিঙ্কিংটা নিজেদের মধ্যে না রাখি, ক্রিটিক্যাল থিঙ্কিংটা না রাখি, দেন আই থিঙ্ক উইল বি দ্য স্লেভ অফ এআই, উইল নট বি দ্য মাস্টার অফ এআই। আমার মনে হয় সেটাই সবচেয়ে বড় ওয়ারি হওয়া উচিত ভাষাকে করার জন্য। কোয়েশ্চেন করবো যারা এডুকেশন ব্যাকগ্রাউন্ডের সঙ্গে রিলেটেড, তাদের কাছে আমাদের কোয়েশ্চেনটা এই থিমেই আছে। লেটস সে দ্যাট স্টুডেন্টরা এআই ইউজ করবেই, যদি আপনি ক্লাসরুমে অ্যালাউ না করেন তাহলে তারা নিজের ঘরে গিয়ে করবে। ওকে, তো এই টাইপের মানে যখন এই টাইপ অফ ইউজেজ অফ এআই হচ্ছে ফর স্টাডি মেটেরিয়াল প্রিপারেশন, ক্রিটিক্যাল থিঙ্কিং, তো if you have to give some advice to these people that if you use AI for your study, for your preparation, then use AI in this manner, আপনি কি এরকম কোনো গাইডলাইন তৈরি করে দেবেন তাকে? বা যদি দেন কেন দেবেন, বা যদি না দেবেন তাহলে যেরকম মৌসুমীকে বললেন যে as per curriculum, pedagogy, let them handle themselves, তো এই সিমিলার থট কি আপনারও আছে? ওকে, অ্যাকচুয়ালি আপনি আমাকে যেভাবে কোশ্চেনটা স্টার্ট করলেন যে স্টুডেন্টদেরকে ক্লাসরুমে আমরা এআই ইউজ করতে মানে বারণ করব, ইট ইজ নট পসিবল। অনেক ল্যাব আছে, ইটস লাইক উই ডান ইন অনলাইন, লাইক কোলাব, গুগল কোলাব আমরা ইউজ করি, সো উই রিকোয়ার দ্য ইন্টারনেট। সো ইট ইজ ভেরি ডিফিকাল্ট ইন ক্লাসরুম যে এটাকে আমরা রেস্ট্রিক্ট করবো, নট ইউজ এনি এআই টুলস। বাট ইট বেসিক্যালি আমার মনে হয় এটা অ্যাওয়ারনেসটা স্টুডেন্টদের মধ্যে দরকার। when we use the AI, like if you use the AI to solve your assignment problem, so it is actually hampered your thinking process, problem solving process, because every code is available. I'm talking about the engineering college, engineering student, so code is available in the internet. So if you search any code, you can get the solution. Any kind of problem, the problem that we have given in the lab or something like in classroom, it is available in the Google, in internet. That's all. So awareness is more important, I think. When we use the AI and when we not use the AI, the first thing is you use the AI for understanding. You solve the problem and you get some kind of assignment. Now it is very difficult to understand that assignment, not to solve the assignment. You use the AI for the simplification. That is my opinion. You use the AI for simplification. Suppose you get the one theory or you in one topic, and that topic textbook, you go through the textbook, and it is really difficult for you to understand. So you use the AI for a simplified version of that theory or that concept. But after that, when it is required to apply, you apply your own brain, not AI. If you use in this way, then AI is good. Now, another example I can say, the students is actually sitting for the interview. They solve various previous year's questions. Am I right? So that kind of question is very limited. Somehow some restrictions are there. So you get few questions. So you ask AI, generate this type of question, so that you get more question paper for solving to prepare yourself for interview. I think if you think in this way, AI is good. এই হ্যাকাথনে গেছিলাম হেরিটেজের জয়দেব স্যারের ইনভিটেশনে, এবং ওই হ্যাকাথনে প্রত্যেকটা স্টুডেন্টের গ্রুপ দেয়ার ওয়ার অলমোস্ট 220 গ্রুপস অফ স্টুডেন্টস, রাইট? It consists of 4, so near about 80 students. প্রত্যেকটা গ্রুপের এত ইনোভেটিভ আইডিয়াস,
I'm not saying, I think everybody have used AI, maybe code generation বা যেভাবেই হোক, but each and every one had such innovative ideas যে আমরা as a judge we were confused যে কিভাবে জাজ করবো ওদেরকে কিসের বেসিসে, কারণ প্রত্যেকের আইডিয়েশন were genius ideas. তো সেটা একটা এআই এর খুব ভালো ইউজ দেখেছিলাম আমরা স্টুডেন্টদের, অবভিয়াসলি স্যারের ইনভিটেশন আমরা গেছিলাম তো এই কোয়েশ্চেনটা করার জন্য। তো একটা খুব ভালো ইন্টারেস্টিং ডিসকাশন চলছে আমাদের। তো স্যান্টন যেটাকে আমি যে কোয়েশ্চেনটা করতে যাচ্ছি যেটা হচ্ছে হোয়াট ইউ থিঙ্ক হোয়াট রেসপন্সিবিলিটি এন্ড অ্যাকাউন্টেবিলিটি আর অর্গানাইজেশন দিন। আমি ফার্স্ট অফ অল পীযূষকে অসংখ্য অভিনন্দন, মেনি কংগ্রেচুলেশনস। এটা একটা খুব রেলেভেন্ট ইনিশিয়েটিভ যেটা এই মুহূর্তে দরকার, যে স্টুডেন্টস লাইফে যাতে এআই এর ব্যাপারে একটা অ্যাওয়ারনেস, হাউ টু ইউজ, হোয়াট শুড বি ইউজ, এগুলো যাতে আই থিঙ্ক কোনো এক সময় লাস্ট ইয়ার স্যাম পলকে পেয়েছি ও স্যাম অলবার্টকে কোনো একটা কারণে একটা কোয়েশ্চেন করে যে ফিউচার অফ স্টাডি এটসেট্রা। তো উনি বলেন যে it will not matter if someone knows the right answers, it will matter if the person knows the right questions that needs to be answered. তো কারণটা হচ্ছে যেভাবে এআই পুরো করেছে বা করবে, তাতে এটা খুব ইম্পর্টেন্ট সবার জন্য জানা যে হাউ ডু আই ইউজ এআই, হোয়াট আর দ্য কোয়েশ্চেনস দ্যাট আই শুড আস্ক, আর আনসার যেটা আসবে সেখানে আমি কিভাবে ক্রস কোয়েশ্চেন করবো, সেগুলো সাবজেক্ট ম্যাটার নিয়ে দরকার, বাট নট নেসেসারিলি যে ইন ডেপথে সবকিছুর আনসার জানতে হবে। এটার জন্য এটা খুব ইম্পর্টেন্ট যে আর্লি স্টেজে হাউ টু ইউজ এআই, এই জিনিসটা যাতে স্টুডেন্টগুলো চলে আসে। আমি পার্সোনালি আমার ছেলে ক্লাস 4-এ পড়ে, 9 বছরের ছেলে, আমি ওকে ইন্ট্রোডিউস করি এটা নিয়ে। আমার সাথে আমার ওয়াইফের প্রচন্ড ডিবেট হয়েছিল, কেমন শি থিংস ব্যাড এটসেট্রা এটসেট্রা। আমি নিজের ইনিশিয়েটিভ নিয়ে ওকে আর কি যাতে ইউজেস জেমিনাই ইউজেস ChatGPT, আমি সমস্ত বাচ্চা নিয়ে তুমি পলিটিক্সে প্রচুর ইনফ্লুয়েন্স, ফুটবলে ইনফ্লুয়েন্স, তারপরে একটা আনসারে তার ফার্স্ট কোয়েশ্চেন করা, যেগুলো গুগল সার্চ অফ ইজি হতো। Why not use chat? একটা আনসার এলো, সেখান থেকে পাবলিক কোয়েশ্চেন, আবার একটা আনসার, আবার একটা আনসার। সেখানে একটা ইয়ে থাকতে হবে, হাউ one should use these tools. কিন্তু ইভেনচুয়ালি ইটস ইম্পর্টেন্ট যে বাচ্চাদের মধ্যেও এবং স্টুডেন্টসদের মধ্যেও এই জিনিসটা যাতে ইনকালকেট করা যায়। কামিং ব্যাক টু ইউর কোয়েশ্চেন, আমার মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে তো ফার্স্ট অফ অল রিস্কিলিং আর এই দুটো শব্দের মধ্যে আমার মনে হয় ডিফারেন্স আছে, যেটা আমি ফোকাস করবো, নট জাস্ট ট্রেনিং। কারণ আমি পার্সোনালি এটা এক্সপিরিয়েন্স করেছি, কারণ আমরাও বড় হয়েছি, কলেজ পাস করেছি, তারপরে অর্গানাইজেশন ঢুকেছি, সেখানে ট্রেনিং দেওয়া হয়েছে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে। বাট আই এম ওয়ান সাচ পার্সন সামহাউ ট্রেনিং বুঝতে পারি না, কিন্তু সেই নিজে ঘরে গিয়ে পড়ে এসেছি। এবং আমি জানি এরকম অনেকেই আছে, অনেকে আবার ক্লাসে হচ্ছে যেটা পেয়ে যায়, সেটা ইন্ডিভিজুয়াল ভ্যারি করে। তো সেই জন্য বাট রিস্কিলিং ইজ ইম্পর্টেন্ট, মানে কিভাবে সেই একজন ইন্ডিভিজুয়াল নিজেকে রিস্কিল করছে সেটা মোডাস অপারেন্ডি, সেজন্য আমি ট্রেনিং বলবো, রিস্কিলিং বলবো। এবং সেটা আজকের দিনে দাঁড়িয়ে প্রচন্ড ইম্পর্টেন্ট অর্গানাইজেশন গাইড করা। কারণ আমি যেটা দেখেছি লাস্ট 1.5 বছরে যেভাবে এআই পুরো ইন্ডাস্ট্রিটা চেঞ্জ করছে এবং যা চেঞ্জ হচ্ছে আমরা হয়তো এবং এটা আমার পার্সোনাল ওপিনিয়ন বা অনেকেই বলছে, এবং আমিও সেটাকে বিশ্বাস করি। বিশ্বাস করবেন না সেটা একটা ডিফারেন্ট ওপিনিয়ন ডিফারেন্স, কিন্তু এআই ইজ গোইং টু কমপ্লিটলি চেঞ্জ দ্য থিংস, দ্য ওয়ে ইটস হ্যাপেনিং। অনেক জব চলে যাবে, মানে ডেভেলপমেন্ট আলটিমেটলি কতটা থাকবে না থাকবে দোজ আর ভেরি ডাউট। কিন্তু সেটা মানে আজকের যারা ডেভেলপার, আজকে যারা কাজ করছে, তারা আমি জানি অনেকে এখনো বিশ্বাস করে না, তারা সেই সিরিয়াসনেসটা এখনো নিতে পারেনি। এবং আমাদের অর্গানাইজেশনও ছোট ছোট বাচ্চা ছেলেমেয়ে ফ্রেশার হিসেবে জয়েন করেছে, তারপরে কিছু আছে মিড লেভেলে, সব রকমই আছে। তো অ্যাজ অ্যান অর্গানাইজেশন আমাদের এটা রেসপন্সিবিলিটি যে সেন্স অফ আর্জেন্সিটা কনভে করা, যেটা আমরা লাস্ট 1.5 বছর ধরে করেছি। আমরা প্রথম ভাইব কোডিং টুল
ভাই কোডিং ওয়ার্ডটাও এখনো কয়েন হয়নি, হয়তো লাস্ট ইয়ার অ্যারাউন্ড মে মাসে কয়েন হয়, কিন্তু এআই এজেন্টিক টুলস ফর কোডিং কিছু হয়ে গেলে হচ্ছে, এবং আমরা 18 মাস আজকের জায়গায় দাঁড়িয়ে 17-18 মাস আমরা ইউজ করছি। এবং মানে অবভিয়াস যে প্রথম তো সবাই জাস্ট নামটা আসতে, মানে কেউ ইউজ করছে না, করছে না, 3 মাস চলে গেল কিছুই হচ্ছে না। আমরা বুঝতে পারি সিরিয়াস জিনিসটা, কারণ অ্যাজ এ কোম্পানি আমরা don't have a future, and this youngsters also do not have much future. তারপরে আমরা ওদের পারফরমেন্স অ্যাপ্রেজাল স্টার্ট করলাম, হাউ মাচ ইউর বিং ইউর এআই টুল, সেখানেও সেই গুপি কাপা করে কিছু না কিছু করে পার্ট অফ মেবি 15 months, 16 months, 17 months, যেখানে ওরাও বুঝতে পারছে যে হাউ ইম্পর্টেন্ট ইট ইজ টু ইউজ all these tools, how they should reskill themselves. Of course, it's very important that আজকে আমি একটা টেকনোলজি জানি না, আমি যে একটা টেকনিক্যাল ডেভেলপ করতে চাই সেটা আমি যত সহজে করতে পারবো, যে সেই টেকনোলজিটা জানে সে যদি এআই টুলটা ইউজ করে সে অনেক বেটার করতে পারবে। সো দে আর দ্য রাইট পিপল টু ইউজ দিস এআই টুল, বিকজ দে নো দ্য টেকনোলজি, দে নো দ্য আর্কিটেকচার, and all they need to do that laborious work, boring work that they were earlier doing, সেটা এখন এআই টুল করে। সুচিতাকে নেক্সট কোয়েশ্চেনটা করার জন্য আমাদের প্রিয় সাবিদা। এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে মানে সেম বিজনেসটাকে কংগ্রাচুলেশনস, এরকম একটা টাইম এসে ইনিশিয়েটিভ নেওয়ার জন্য। আপনার সাথে আমার অনেক দিনের পরিচয়, তো থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য। তো যাই হোক, আমি এক্সাক্ট এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে যে কন্টিনিউয়েশন ডিসকাশনটা হচ্ছিল, আমি জাস্ট ভাবছিলাম, এখন বসে বসেই ভাবছিলাম, মানে আমার পয়েন্ট অফ ভিউ যে এআই এর যে এখন এটা নিয়ে আমরা ডিসকাস করছি, আমি যদি এই জিনিসটাকে ম্যাপ করি, আমরা যদি আদিম যুগে চলে যাই, মানুষ ফায়ার ইনভেন্ট করেছে, তাহলে এখন কিছু দিনের মধ্যে আমাদের মধ্যে ডিসকাস হচ্ছে আচ্ছা আমরা ফায়ার কি ইউজ করবো কি করবো না। এটা তো মনে হচ্ছে প্রবলেম করতে পারে, বাচ্চারা আগুনে হাত দিয়ে অনেক পুড়িয়ে ফেলবে, এ করবে। তো এই ইনভেনশনটা আমার মনে হচ্ছে এটা মানে ন্যাচারাল, এটা নাথিং, মানে হয়তো আমরা একটা জাংশনে এসেছি বলে এখন একটা ডিসকাশন করতে হচ্ছে, একটা প্যারাডাইম শিফট হচ্ছে, কিন্তু এই ইনভেনশনটা বা এই মুভমেন্টটা ইটস কোয়াইট ন্যাচারাল। এটা মানে আগে কিছুদিন আগেও না এলেও কয়েকদিন পরেও হয়তো আসতো, কিন্তু অবভিয়াসলি মানে যেটা প্রশ্ন যে সত্যি কি মানে এখন সব যেটা তুমি বলছো বেশ কিছু জায়গায় এটা অনেক হাইপ হয়ে আছে, প্রপার আমরা কি এটা ইউজ করতে পারছি কি বা কতটা পারবো, এবং অবভিয়াসলি আরেকটা যেটা পয়েন্ট আসছে যে এথিক্যালি ইউজ করছি কি করছি না। এখন হাইপের দিক থেকে যদি বলতে হয়, অবভিয়াসলি যে বিজনেস রিকোয়ারমেন্ট যেগুলো আসছে আমাদের কাছে, অলমোস্ট এভরি ফিল্ডেই সেই বিজনেস রিকোয়ারমেন্টটার একটা আমরা দেখতে পাচ্ছি যে এআই দিয়ে তার সলিউশন করবো কি করবো না, এরকম একটা জিনিস দাঁড়াচ্ছে। কিছুদিন আগে, আমি তো আইটি ওয়ার্ল্ডে আছি, কিছুদিন আগে আমি টেকনিক্যাল ফিল্ডেই আছি, আমার এক কলিগ এসে বলছে সাবি এই রিকোয়ারমেন্টটা আমাদের প্রজেক্টে মনে হচ্ছে এটা আমরা এআই দিয়ে সলভ করি। তো আমি বললাম আচ্ছা এআই দিয়ে সলভ করার আগে আমরা ট্র্যাডিশনাল ওয়েতে, ক্লাসিক্যাল ওয়েতে চিন্তা করবো না কেন, যে আমার তো আগে উদ্দেশ্যটা এটাকে সলভ করা, আমার কাছে ইনহ্যান্ড যে সলিউশনটা আছে সেটা যদি আগে আমি সলভ করে দিতে পারি আমরা কম কস্টে, আমি এআই কেন ইউজ করবো, কেন আগে আগে আমি, আমার তো উদ্দেশ্য তো সলভ করা প্রবলেমটা, আমার উদ্দেশ্য তো এআই ইউজ করা না। তো অবভিয়াসলি দেখা গেল যে না, এটা আমার ক্লাসিক্যাল বা প্রবলেমটা আমি ট্র্যাডিশনাল ওয়েতেই উইদাউট মানে কম খরচে আমি এটাকে সলভ করতে পারছি, যেখানে আমার দরকার অবভিয়াসলি আমি ইউজ করবো। হাইপ যেটা তুমি বলতে চাইছো বা যেটা অবভিয়াসলি আসছে, কিছুটা সায়ন্তনদা বললো যে ডেভেলপার কমিউনিটি বা ট্র্যাডিশনাল প্রোগ্রামাররা হয়তো একটা সময় গিয়ে মনে হবে যে এটা আর প্রোগ্রামারদের লাগবে না, এআই দিয়ে এটা করা যাবে। আমার পয়েন্ট অফ ভিউ এখনো এই যেটা হয়তো আসবে, একটা সময় আসবে, কিন্তু এখনো এই জিনিসটা আসেনি, বা এখনো হয়তো নেক্সট 4 ইয়ার্স আপাতত হ্যাঁ কিছু জিনিস অবভিয়াসলি আমরা রিপ্লেস করতে পারবো, কিন্তু আলটিমেটলি ফাইনাল ডিসিশন বা ফাইনাল সলিউশনটা কিন্তু হিউম্যান বিইংকে নিতে হবে।
মেন বিজনেস প্রবলেমের মেন কিছু জিনিস যেটা আমার মনে হয় যেখানে এআই এখনো সেরকম ভাবে পারবে না, যেটা হচ্ছে আমার ডেটা যে প্রপার যে ডেটা রেডিনেস। যদি আমি আজকে একটা প্রপার কোনো একটা বিজনেস রিকোয়ারমেন্ট ফেস করি, সেখানে আমার যদি বিজনেস প্রবলেমটা বা আমার ডেটা এটা যদি আমার ইন হ্যান্ড ঠিক না থাকে, তাহলে যতই আমি এআই বা বিভিন্ন টেকনোলজি ইউজ করি, সেটা কিন্তু আমার মনে হয় এআই এখনো সেই ইয়েতে যায়নি। আর আরেকটা জিনিস হচ্ছে যে সিকিউরিটি বা এথিক্যাল ইউজিং পার্সপেক্টিভে যদি বলি, অনেক এবং ইনফ্যাক্ট মানে এটা আমার মানে রিয়েল লাইফে অনেক হয়েছে। এখন ফেসবুক বা হোয়াটসঅ্যাপ স্ক্রল করলে মানে এমন অনেক জিনিস আসে, আমার মাঝে মধ্যে ভয় লাগে এটা ট্রু না ফেক। তো জাস্ট লাস্ট ইয়ারই আমার যখন আমি কুম্ভ মেলায় গিয়েছিলাম, আমার এক খুব ক্লোজ তোর কি বক্তব্য, তোর কি মনে হয় যে যে মডার্ন বিশ্বের সম্বন্ধে তোর কি তো আজকালকার জেনারেশন what they normally do, they get back to the question to understand. তো আমাকে জিজ্ঞেস করলো, বাবা তোমার সময় মডার্নাইজেশন কি ছিল? হ্যাঁ, cool question. আমি সিএসসি মনে হতো 25 বছর আগে যখন আমরা মডার্নাইজেশনের কথা বলতাম, তখন মডার্নাইজেশন আমার বস আমার ঘরে থেকে বললো, আমরা একটা মডার্নাইজেশন করছি, we are buying a single connection. ফার্স্ট মডার্নাইজেশন 10 বছর আগে যদি আমরা তাকিয়ে দেখি, আমরা কি করতাম? ডিজিটাল প্রোডাক্ট কিনতাম, রাইট? ডিজিটাল প্রোডাক্ট কিনবো, সফটওয়্যার ইনস্টল করবো, দ্যাট ইজ অ্যাগেইন মডার্নাইজেশন, রাইট? As of today, when we talk about AI and modernization, it does not mean that we are buying anything new. What we are doing is adding intelligence to whatever we are already doing. That is about modernization. So going forward, আমাদেরকে ভাবতে হবে যে আমরা যে সিস্টেমটা ইউজ করছি, whether we want that system to work harder and at the same time things because আমরা চাই কি না চাই, 3 years down the line, world will be divided into two parts. One is who are using AI and who are not using AI. It's as simple as we can stop it. So coming to the MNCs, the initiatives they are adopting, the companies basically, আমার মনে হয় তিনটি জায়গায়, all the companies, big or small scale, they are investing in the AI infrastructure. One is that আমাদের এই আইটিতে we work for solution. So it gives us a huge benefit if we can automate this work, right? We reduce the mundane repetitive tasks. Copilot and other software, they are very good. Maybe start জন্য যদি adequate prompt engineering education থাকে, আমি কিন্তু as a person হিসেবে আমি যদি identify করি the kind of answer that we have is enormous. So that is why I think all the companies are investing and pushing employees to use AI tools. The second is, and again an important one, is improving service reliability. Another applications is one of the major challenges. AI observability layer or predictive analysis is usually available in the market. And these tools can be used actually to reduce application by 30%. That is the claim that they are making. And third thing that is heavy position again let's look at if data is coming, right? Decision making. AI can really accelerate decision making. So এই তিনটে জায়গায় কিন্তু যে কোনো ইন্ডাস্ট্রিতে, যে কোনো কোম্পানিতে I think we are more focused at a very overview level. But again, it is also I think যে শুধু AI করলেই হবে না, আমাদের AI still যদি আমরা বলছি যে না AI still we are trying to get a benefit out of AI, it is giving us adaptation, productivity, but still this is in the investment stage. And also big companies, big investors should continue investing in this AI infrastructure. That is the other one. And we all as employees, we also have a role to play. That is we have to invest there. Right? We have to invest there. And at the same time, so that at one point of time, we as humans and AI can work together, collectively in the organization. Right? That should be the
খুব ধন্যবাদ সেমিনারে আমাকে ইনভাইট করার জন্য। উনি ভেরি ফ্র্যাঙ্ক অ্যান্ড অনেস্ট যে এখানে অত্যন্ত লার্নেড এবং থিঙ্কার তারা শুধু লার্নেড নয়, তারা ফিলোসফার ইন দ্যাট সেন্স। আমি অনেক কিছু শিখছি এবং জেনেছি এখানে এসে। তো যে জিনিসটা আমার খুব ভালো লেগেছে যে কতগুলো লাইভ এক্সাম্পল দিয়েছেন যে ফায়ারের ফায়ার, সেকেন্ড হচ্ছে বুফের এক্সাম্পল, বাফেটে আমরা কিভাবে করি, and the third thing is the cooperative aspect. যেটা হচ্ছে যে আমি আরেকটা এক্সাম্পল অ্যাড করছি এর সাথে, আমাদের অর্গানাইজেশনে এআইটা কিভাবে ইউজ করছি। ফর এক্সাম্পল, আমি একটি ক্যান্ডিডেটকে ক্লায়েন্ট ইন্টারভিউতে পাঠাবো, তো সেখানে দেখা যাচ্ছে যে আমার কাছে ইন্টারভিউ করার মতো হয়তো ওই টেকনোলজিতে কোনো সুটেবল লোক আমি সেই মুহূর্তে খুঁজে পাচ্ছি, হয়তো সেটা লিখে একটা ইন্টারভিউ সেট করবো। আমরা যেটা একটা করেছি, ইন্টারভিউ ট্রেনার বলে একটা সফটওয়্যার আমরা করেছি। এবং তারপর ভয়েস ইন্টারেক্টিভ একটা ইন্টারভিউ সেখানে খুব সুন্দরভাবে ইভালুয়েশনটা হচ্ছে। তার মানে আমার রিসোর্সের নলেজের লিমিটেশন থাকা সত্ত্বেও আমরা কিন্তু একটা ক্যান্ডিডেটকে অনেক ইভালুয়েট করতে পারছি, আউট অফ 10 টাকা একটা মার্কস দেওয়া হচ্ছে। তো এটা করে আমরা খুবই মানে উপকৃত হয়েছি। তার ফলে আমরা রিক্রুটমেন্টের ক্ষেত্রে বা ক্লায়েন্ট ইন্টারভিউর ক্ষেত্রে আমরা একটা শর্ট লিস্টিং করে ফেলতে পারছি। দ্যাট ইজ ওয়ান পার্ট। সেকেন্ড পার্ট, আমার কনফার্মিং আছে, আমার ছেলে কলেজে পড়ে এখন। তো এই যথেষ্ট স্টুডিয়াস নয়, কিন্তু দেখা যাচ্ছে যে ক্লাসে সে ভালোই করছে ইউজ করে এবং প্রোগ্রামিং গুলো সে সলভ করে ফেলছে। তো সেখানে আমার মনে হয় একটা নলেজ যাচ্ছে, পাওয়ারটা মনে হয় কোথাও আটকে যাচ্ছে। সেক্ষেত্রে টেকনিক্যাল ইউজের যে ব্যাপারটা, এটা ভেরি ইম্পর্টেন্ট। গভর্নমেন্টের আমার মনে হয় এডুকেশনাল সিস্টেমে ভীষণভাবে দরকার এই কন্ট্রোলটা এবং মিসইউজের ব্যাপারটাকে করা। থার্ড যেটা আসতে আমি যেটা মনে হয়, যেটা হচ্ছে আমি একটু সাহিত্য চর্চা করে থাকি, ব্যাপারটা বোঝা আমরা হারিয়ে যাচ্ছি। একটা একটা কবিতা সহজভাবে চ্যাটজিপিটিতে যদি আমি ইনস্টার্ট করি, কিছু কিছু থিম দিয়ে দিই, সে একটা কবিতা সুন্দর কবিতা লিখে যাচ্ছে। সাহিত্যের কি অবস্থা হবে ওই ফরওয়ার্ড, সেটা ব্যবহার করছে এই মুহূর্তে মনে হলে একটা নতুন আসবে যেটা আগে তো কভার করেনি। এই বলে আমার বক্তব্য। প্রশ্ন করার আগে আমি একটা জিনিসই করতে হয়ে যাক, আমি সোহনটাকে রিকোয়েস্ট করবো আমাদের শেষ প্রশ্ন অরিন্দম রানাকে করার জন্য। প্রথমে অবশ্যই আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য। এবং আমার সাথে মঞ্চে যারা আছেন, যতজন বিকল্প মানুষ এখানে, তাদের কাছ থেকে এতগুলো কথা শুনে আমি খুব সমৃদ্ধ হলাম এবং স্পিকিং আমি এর সম্পর্কে কিছু জানি। আমাকে একটা লেখা লিখতে বলেছিলেন এই নিউজ লেটারের জন্য। আমি আমাকে বললাম যে আমি কিছুই জানি না, আমি শুধু আমার অনুভূতি কিছু বলতে পারি। এগুলো আমি আমার বলবো, কিন্তু তার আগে সেরকম তো গল্প বলার বলবেগ আছে। একটা গল্পের মূল গল্পটা বলতে গেলে অনেকটা সময় আমরা অনেকক্ষণ এখানে বসে আছি সবাই। হ্যাঁ, তো গল্পটা হচ্ছে অনেকদিন আগে, তখন আমি বোধহয় কলেজে পড়ি, কোন একটা পূজাবার্ষিকীতে মুখোপাধ্যায়ের একটা গল্প ছিল। ওনার একটু ওই বাংলায় বিজ্ঞান প্রসঙ্গে গল্প লেখার একটা ব্যাপার ছিল। হ্যাঁ, মজার থাকে। সেখানে উনি দেখিয়েছিলেন যে
একটা লোক সে প্রচুর রোবট বানায়, রোবট বিভিন্ন ধরনের রোবট বানানোর এক্সপেরিমেন্ট করাটাই তার হবি। সে প্রচুর রোবট বানায় এবং প্রত্যেকবার সেই রোবট গুলোকে উন্নত করতে করতে যায় কোনো না কোনো। এবার এটা ধরুন আমি বলছি 1980s এর ব্যাপার, তখন রোবট একটা বিশাল সেই সময়। তো এই যে রোবট বানায়, একদিন রোবট গুলো নিজেদের মধ্যে আলোচনা করতে মাথায় কি গন্ডগোল আছে, চলো মাথাটা খুলে দিচ্ছে। মানে একটা সিন এরকম যে 3-4টে রোবট মিলে সেই ভদ্রলোকের গুলিটা খুলে দিচ্ছে যে না আসলে সেও একটা রোবট, তার ভেতরেও ওই সার্কিট আছে এবং ওরা সেগুলোকে ঠিক করার চেষ্টা করছে যাতে ও একই টাইপের জিনিস বানায়, বিভিন্ন রকম রোবট না বানায়। কারণ বিভিন্ন রকম রোবট বানালে ওদের মধ্যে কমিউনিকেশনের সমস্যা হচ্ছে। এইরকম একটা কল্পনা শিশুদের পক্ষেই সম্ভব, কিন্তু ক্রমশ বোধ হয় আমরা ওই রকম একটা জগতের দিকে চলে যাচ্ছি যেখানে আমরা যে সমস্ত টুলস আবিষ্কার করেছি আমাদের সময় বাঁচানোর জন্য, সেই সমস্ত টুলস আমাদেরকে কন্ট্রোল করবে। দেখুন আপনি কথা বলেছেন আগুন আমরা কন্ট্রোল করছি না, কিন্তু আগুন আমাদের খাদ্যাভ্যাসকে কন্ট্রোল এমন ভাবে করবে যাতে আমাদের এই পুরো ফেসিয়াল স্ট্রাকচারের ডেভেলপমেন্ট হয়েছে অন্যরকম ভাবে, দমক বদলে গেছে, তাতে চোয়ালের কোন অংশে জোর বেশি কোন অংশে কম সেটা বদলে গেছে, কারণ আমরা আগুনে পুড়িয়ে খেতে শিখেছিলাম এবং তার ফলে আমাদের ব্রেনের বিভিন্ন অংশ বিবর্তিত হয়ে আমরা আজকের অবস্থায় এসে পৌঁছেছি এবং এরপরে আমরা আরো অন্য অবস্থায় পৌঁছবো। আমি জানি না হয়তো আমাদের পরের জেনারেশনই সেরকম জায়গায় পৌঁছবে, কারণ তারা বাড়িতে রান্না খাবার খায় না, সবই কিনে খায়। হ্যাঁ, এবং সেটাই নাকি ওদের দস্তুর। তাই ওদের নিশ্চয়ই কোনো বিবর্তন হবে, ওদের কোনো পরিবর্তন হবে। এবার এআই যদি সব করে দেয় আমরা করবো কি? যে প্রশ্নটা সোমবাবু করলেন যে ইউনিভার্সিটি কলেজ এটা কি শেখাবে, শুধু কি এআই ব্যবহারের এথিক্স শেখাবে, সেটা নিয়েও তো প্রশ্ন উঠবে। আজকে আমি যদি কোনো ছাত্রকে বলি যে এই বিষয়টা এআই হিন্দি করুন স্যার, এটাই এথিক্স, সে আমাদের 40 বছরের ছোট, সে বলবে ও স্যার আপনাদের জমানায় ছিল, আমাদের জমানায় এটাই নিয়ম, এমনই চলে, বাজার এটাই খায়। সুতরাং এথিক্সটা বদলাতে বদলাতে যাবে। কিন্তু কি জানেন, আমি খুব আশাবাদী। আমি জানি এই বাচ্চাগুলো যখন সবে হাতে পেন্সিল পায় প্রথমে লেখে না কি বল, তারপরে কি করে পাশের জনকে খোঁচা মারে, লেখাটা অনেক পরে আসা। কিন্তু প্রাথমিক যে স্তরটা চিবোনো, খোঁচানো, টেবিল টম 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 করে বাজানো, এই যে প্রাথমিক স্তরটা আমরা এখন এখানে অন্তত, অন্যান্য স্টেটের খবর জানি না, এখানে অন্তত আমাদের সাধারণ কলেজ এবং স্কুলগুলোতে এআই এর সেই স্তরে আছে। ওরা এখন র্যান্ডামলি এক্সপেরিমেন্ট করবে, র্যান্ডামলি এআই দিয়ে উত্তর লিখে টুকে দেবে, র্যান্ডামলি এআই থেকে ডাউনলোড করে প্রিন্ট করে প্রজেক্ট হিসেবে জমা দেবে, কিন্তু একটা সময় বোর হয়ে যাবে। বেড়ে গিয়ে তখন ওরা নিজেরা ভাবতে শিখবে যে আচ্ছা আমরা কি সত্যি কিছু ভাবতে পারি না, সবটাই কি আমরা টুকতে থাকবো, টুকতে টুকতে সত্যি একসময় বোর হয়ে যাবে এবং তখনই আসল ব্যবহারটা শুরু হয়। একইভাবে তিনি সাহিত্যের আপনি বলে বললেন, সাহিত্যের কথা বললেন, হ্যাঁ এখন অনেক সাহিত্য এআই মারফত তৈরি হচ্ছে, কিন্তু পাঠকরাও পড়ে বুঝতে পারছে তাতে প্রাণের ছোঁয়াটা নেই। যেটা একটা মানুষ লিখছে তার যে শব্দ ব্যবহার, সে যে নতুন ভাবে কোনো একটা শব্দের মানে প্রয়োগ করতে পারে, এআই সেটা পারে না। এআই পারে শব্দ বা শব্দবন্ধ গুলোকে যে যত রকম ভাবে প্রয়োগ করেছে তার একটা অ্যাভারেজ করে নিয়ে সেটা প্রয়োগ করে, কিন্তু নতুন কিছু ভাবে প্রয়োগ করা এটা এআই এর ক্ষমতায় নেই। কেমন? তা সেইটা তো সাহিত্যে পেতে হবে। আগে তো আমরা যত ইংরেজি বলি তার ম্যাক্সিমাম শব্দ শেক্সপিয়ার তৈরি করেছিলেন, যত ফ্রেজ বলি তার ম্যাক্সিমাম শেক্সপিয়ার শুরু করেছিলেন। আমাদের
বাংলা, হিন্দি, উত্তর ভারতীয় সমস্ত সাহিত্যগুলোকে যে যে ফ্রেজ এবং যে যে উপমা আমরা ব্যবহার করি সবই কালিদাসের থেকে নেওয়া। হ্যাঁ, আমরা দেহের ঘনত্বের গল্প বলি, সেও তো কালিদাসের থেকেই নেওয়া। তো এই ব্যাপারটা এআই করবে, এআই বলে দেবে, কিন্তু তারপরে আমরা একটা সময় আমাদের যখন ওই খেলার সময়টা পেরিয়ে যাবে, তখন আমরা নিজেরাই, আমরা মানে তখন হয়তো আমরা বেঁচে থাকবো না, হয়তো আমাদের পরের জেনারেশন, তারা নিজেরাই, আমি খুব আশাবাদী যে নতুন কিছু করবে এবং এআই এর নতুন ব্যবহার শুরু করবে। এবার ইউনিভার্সিটি এবং কলেজগুলোর দায়িত্ব আপনার প্রশ্নের উত্তরে হচ্ছে যে আমরাও নতুন করে ভাবতে শুরু করি না যে আর কি নতুন রাস্তা দেখানো যেতে পারে, এআই ব্যবহারের আর কি পদ্ধতি হতে পারে এবং এআই থেকে আরো কি বেরিয়ে আসতে পারে। এআইকেই ছেড়ে যাবো কেন? তারপরে তো আরো কোনো আইন, আরো কোনো কিছু তো হতেই পারে, হোক না সেটা, ক্ষতি কি? আচ্ছা, আমি সৌভিক, আমি এই মুহূর্তে আইবিএম ইন্ডিয়াতে সঙ্গে কাজ করছি। আমি সেখানেতে স্পেসিফিক্যালি এআই, জেনারেটিভ এআই এবং এজেন্টিক এআই সলিউশনিং এর দিকটা আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এআই এখন থেকে আমি 10 বছর আগে তখন এআই নিয়ে অনেক মিথস ছিল, এআই শুধু ফ্যান্টাসি ছিল একটা, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই জেনারেটিভ এআই আসার পর এখন আমরা দেখতে পাচ্ছি যে একটা বিশাল স্তরের ব্যবহার হচ্ছে অনেক জায়গাতেই, যে বিভিন্ন সফটওয়্যার ডেভেলপমেন্ট ওয়ার্ক ইত্যাদি জেনারেটিভ এআই এর ইউজ হচ্ছে এবং যে ট্র্যাডিশনাল এআই যেটা জেনারেটিভ এআই নয়, সেই ট্র্যাডিশনাল এআই তারও দেখতে পাচ্ছি আমরা তার ব্যবহার বেড়ে গেছে। আগে যেহেতু এটা একটা ভাবা হতো যেটা একটা ফ্যান্টাসি কাইন্ড অফ ইউজ, তাই জন্য সিইও, সিএমও এরা মানে যারা লিডারশিপ ইন অর্গানাইজেশন তারা এই অন্তত খুব হালকা আলোচনা হবে। কিন্তু যেটা রেগুলার টপিক হয়েছে, যে ডিসরাপশন ক্রিয়েট করতে হবে, সেটা নিয়ে কিন্তু রেগুলার মধ্যে আলোচনা হবে। সেই জন্য এআইতে এত ইন্টারেস্টিং শুধু অ্যাপ্লিকেশন লেয়ারে যে এআই রিলেটেড যে হার্ডওয়্যার লাইক এনভিডিআর মতো কোম্পানি, তারা যে স্পেসিফিক চিপস বার করছে তাতে ইনভেস্টমেন্ট চলছে। তারপর বিভিন্ন কান্ট্রিজ তাদের যে এআই মডেল তৈরি করছে, এই এথিক্স এর ব্যাপারে যে সরকার এগিয়ে আসছে বিভিন্ন দেশের, এগুলো যে হচ্ছে তার মানে এআই নিয়ে মানুষ ভীষণ সচেতন এখন, এআই নিয়ে মানুষ তাই জন্য আমার যেটা মনে হয় যে এই মুহূর্তে এআই যদি ফুলকি ন্যাচুরাল না হয়েও থাকে, এই মুহূর্তে কিন্তু ভাবনা চিন্তার মধ্যে নতুন পাচ্ছে। এবং যদি সামাজিক, আমি যদি ইম্প্যাক্টটা দেখি যে সামাজিক ইম্প্যাক্ট কি পড়ছে, হ্যাঁ ইনিশিয়ালি এটা মানে এটা অস্বীকার করা যায় এআই এর জন্য ইনিশিয়ালি কিছু একটা আমাদের এরকম একটা টার্ময়েল হবে, মার্কেটে কিছু একটা টার্ময়েল হবে, ইভেন্চুয়ালি নতুন কিছু জব তৈরি হবে। সেটাই ন্যাচারালি সমস্ত টেকনোলজি যখন এসছে তখন তাই এসেছিল, তখন আমাদের এই ভয়টা ছিল, নতুন কাজ সৃষ্টি করেছে এআইও। যদি আমরা দেখি যে বেশ কিছু জব এর জন্য তো চলে যাচ্ছে, কিন্তু এর জন্য আবার অন্য অনেক নতুন কিছু কাজ এর জন্য কিন্তু এটা সবসময় দেখে এসছি, এটা 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 টেকনোলজির এবং সবকিছুর এটা একটা ধারা। তাই জন্য আমি বলবো এআই কে বন্ধু হিসেবে ভালো, এআই এর সঙ্গে কিন্তু এআই থাকছে, এআই ইজ দেয়ার, এআই ইজ গোইং টু স্টে। তাই সেভাবে আমাদেরকে দেখতে হবে এবং সরকার, পাবলিক, দেন প্রাইভেট আর ইউনিভার্সিটি এই পিপিইউ লেভেল মিলে কাজ করে আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল ক্যান ফিউচার, তার পসিবিলিটি আছে। প্রাইভেট কোম্পানিজ এর এগিয়ে আসতে হবে এবং একাডেমিয়া বা ইউনিভার্সিটির সাথে এগিয়ে আসতে হবে, মিলে করলে গ্রোয়িং এআই হাব। আর এই যে এআই চ্যাম্প, এরা যে একটা প্রশ্নটা করলো, ধরে যেতে পারে এটা যে কোনো লম্বা জার্নির জন্য একটা ছোট্ট পদক্ষেপ দিয়ে স্টার্ট হয়, ধরা যেতে পারে এটাই সে একটা ছোট্ট পদক্ষেপ দিয়ে স্টার্ট করলাম আমরা। আমার নাম মারিও মার্টিনেজ, আমি সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটির সাথে যুক্ত অ্যাজ হেড কমিউনিকেশন। বিষয়টা হচ্ছে যে দেখেন, টেকনোলজি যেটা আছে সেটা
নতুনত্ব কিছু না কিছু আসবে। আজ থেকে কয়েক বছর পেছনে যদি আমরা ফিরে তাকাই, তখন কি কম্পিউটারাইজেশন আরম্ভ হয়েছে। কম্পিউটারাইজেশন আসাতে আমরা অনেক এখন কি হচ্ছে, কম্পিউটার হ্যাজ বিকাম আ পার্ট এন্ড পার্সেল অফ লাইফ। ঠিক সেই রকম এআই যদি আমরা একটু এআই উইল গ্র্যাজুয়ালি বিকাম আ পার্ট এন্ড পার্সেল অফ লাইফ। এই আমার আগের বক্তা মানে সিটি কলেজের একজন খুবই অভিজ্ঞ একজন প্রফেসর কেমিস্ট্রি পড়ান, ডক্টর অরিন্দম চন্দ্র, উনি খুব খুশি কথা বললেন। যখন বাচ্চাকে প্রথম আমরা তখন পড়াশোনার দিকে যদি আমরা তাকে যদি আকর্ষণ করতে চাই, আমরা একটা খাতা আর একটা পেন্সিল দিয়ে দিই। পেন্সিল হাতে দিলেই দেখা যায় বাচ্চাটা মুখে পেন্সিলটা দিচ্ছে এবং তারপর দেখা যাচ্ছে যে সেই পেন্সিলটা নিয়ে ও একে তাকে খোঁজা দিতেই থাকে। তো সেই জন্য AI is still at that stage, যেটা maturity stage এখনো আসেনি, it is at the nascent stage. Gradually আমাদের লাইফের বিভিন্ন অ্যাসপেক্টও এটা টাচ করবে। এবং আপনার যে প্রশ্নটা রইল রিগার্ডিং আমাদের ছোটবেলার যে গল্প বনতে বনতে, পঞ্চতন্ত্র, চন্দ্র মামা, এইগুলো সব থাকবেই, কিন্তু এইগুলো কোনোদিনই মানে আমাদেরকে মানে এইগুলো থেকে বঞ্চিত করতে পারে। সেই জন্য আমি একটা গল্প আপনাকে বলছি। আমরা যদি মানুষের যদি একটু ভাবি, মানে জিআই অর্থাৎ হচ্ছে গডস ইন্টেলিজেন্স, মানব জাতিকে জন্ম দিয়েছে। আমরা যদি যদি ইতিহাস দেখি, বাইবেলের গল্প যদি আমরা একটু পড়ি, গড ক্রিয়েটেড ম্যান এন্ড জিআই হ্যাজ গিভেন ইনভেনশন টু জিআই, মানে HI মানে হচ্ছে হিউম্যান ইন্টারভেনশন। হিউম্যান ইন্টারভেনশন has ultimately giving birth to AI. তো সেই জন্য কিছু যাবে না, মানব জাতিরই জয়। আর আমরা এইভাবে এগোতে থাকবো, নতুন নতুন জিনিস আমরা দৈনন্দিন জীবনে আনতে পারি। ইংল্যান্ডে আমার মনে হচ্ছে ফার্স্ট ইউজ করবে বাংলা, এই সাইডটাতে তখন ইউজ হবে এবং মুসলিম কান্ট্রিগুলোতে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তো আমরা বুঝলাম কি এআই কে আরো বেশি সংগঠিত করতে হবে, এর যে সমস্ত টেকনিক্যাল ফল্ট আছে সেটাকে সামনে নিয়ে গিয়ে একে সামনে নিয়ে গেলে অনেক বেশি উপকার পাবে। কিন্তু মাথায় রাখতে হবে আফটার এআই ধীরে ধীরে পিছনে চলে আসছে কোয়ান্টাম থিওরি বা কোয়ান্টাম টেকনিক্স বা কোয়ান্টাম টেকনোলজি, এটার দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। ধন্যবাদ সবাইকে। আমাদের দেশে এআই বানানো আমি বলতে পারি যে আমাদের তরফ থেকে শুরু করে বিজনেস বিপিআর পর্যন্ত বড় বড় পর্যন্ত এআই যেভাবে ডেটা হচ্ছে এখন তারপরে অনেকটা ইজি হয়ে গেছে। মানে আমি বলছি আমাদের বিজনেসের ক্ষেত্রে মিনিমাম যে ইনিশিয়াল ডকুমেন্ট হয় ওনাদের সেটা ডেটা যেভাবে সাপ্লাই করবে, আস্তে আস্তে অনেক প্রফেশন চ্যালেঞ্জেস যেভাবে গভর্নমেন্ট এত করতেছে ছিল অনেকেই প্রথমে সময় ছিল বাংলাদেশ অসিলেশনের মধ্যে ভালো কিছু the kind of works AI is needed. So without AI we cannot sustain. আমি দুটো তিনটে অভিজ্ঞতা আমার এই 2 দশকের পড়ানোর একটু শেয়ার করতে চাই। আমি জয়েন করার পর প্রথম দশকে আমরা অভিযোগ করতাম যে ছাত্ররা বই পড়ছে না। পরীক্ষার পরে যখন ফাইনাল ইয়ার থেকে বেরিয়ে যাচ্ছে, কোনো সাবজেক্ট থেকে প্রশ্ন করা হচ্ছে, হয়তো উত্তর দিচ্ছে কিন্তু কোন বই পড়েছে, কে লিখেছিলেন বলতে পারতো না। আমরা কমপ্লেন করতাম গুগলকে, গুগল এসে গেছে, গুগলে সার্চ করছে, গুগলে পড়ছে, বই পড়ছে না। পরের দশকে অন্যরকম ট্রানজিশন হলো। আমরা এখন বলছি ওরা গুগলও করছে না, ওদের যা কিছু দরকার চ্যাটজিপিটিতে সার্চ করছে, পেয়ে যাচ্ছে।
তার ফলে এবং এবং খুব গুছিয়ে উত্তরগুলো আসে, যদিও ভুল প্রশ্ন করে অনেকটা গুছিয়ে ওই কন্টেক্সচুয়ালি ধরে উত্তরটা দিচ্ছে। তার ফলে আমরা এখন অভিযোগ করছি ওর ক্রিয়েটিভিটি নষ্ট হয়ে যাচ্ছে। গুগল করতে গেলে অন্তত একটু ভাবতে হতো, প্রপারলি সার্চ করতে হতো, কিন্তু এআই করতে গিয়ে তার ক্রিয়েটিভিটি নষ্ট হচ্ছে। তো হ্যান্ড পেজুস এত সুন্দর একটা অনুষ্ঠানে আমরা ইনভাইট করার জন্য, and other student and all the dignitaries. So as a industrialist বা আমরা যারা এআই কে কাজে লাগাচ্ছি, মানে আজকে যে স্টুডেন্ট বা যারা এআই শিখছে তাদের অ্যাপ্লিকেশনটা কোথায় হবে? শুধু কি ওই কম্পিউটার সামনে বসে এআই দিয়ে সার্চ করাটাই কি? সো আওয়ার ডিউটি ইজ টু ক্রিয়েট জব অপরচুনিটি। করি সেখানেও কিন্তু আমরা এআই সাহায্য নিচ্ছি। ইভিন একটা অর্ডিনারি একটা এখনকার দিনে একটা এফআইআর করতে গেলেও অনেকেই কিন্তু চ্যাটজিপিটি থ্রুতে ডাটা ইনপুট করে কিন্তু আউটপুটের থ্রুতে একটা মোটামুটি জিনিসটা পেয়ে যাচ্ছে। তো সেদিক থেকে এআই গুরুত্বপূর্ণ একটা দিক আমাদের সমাজে নিয়ে এসছে, এবং এই যে পীযূষ আর পবিত্রর এই যে প্রচেষ্টা যে এটাকে আরো দূরে নিয়ে যাওয়া, তাদের সফল হোক তারা। এআই চ্যাম্প অনেক দূরে যাক, আমাদের বাংলায় অনেক কিছু করুক, কারণ এআই আমাদের ভবিষ্যৎ, এই ভবিষ্যৎ আরো উজ্জ্বল হোক, এই বলি আমি আমার বক্তব্য। হ্যালো, প্রথমেই মিস্টার পীযূষ রঞ্জন ঘোষকে বিগ থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি, যেটা বললো আমার বড়দা। তো আমি আমার আগে অনেক ডিস্টিংগুইশ স্পিকার এআই নিয়ে মোটামুটি অনেক কিছুই বলে গেছে, তো আমি নতুন করে কিছু বলতে চাই না। আমি দুটো জিনিস যেটা আমার ইন্ডাস্ট্রির সাথে রিলেটেড নয়, কিন্তু আমি এআই নিয়ে অন্যান্য যে আর্টিকেল পড়ে আমার যেটা কনসার্নিং দুটো জিনিস লেগেছে। একটা হচ্ছে ওয়েপনাইজেশন অফ এআই। আমরা জানি মিলিটারিজ অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড কিন্তু এআই ইউজ করছে, এবং এরকম ইনস্টেন্সেস দেখা গেছে যে তারা এআই ইউজ করছে টু ডিসাইড ওয়েদার টু ফায়ার অ্যান ওয়েপন টু কিল সামওয়ান। এটা কিন্তু একটা খুব ডেঞ্জারাস ট্রেন্ড। তো এইটা নিয়ে আমার মনে হয় মানে গভর্নমেন্টস অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, আমি জানি যে এই জিনিসটাকে মানে গভর্ন করা ইজ নট অ্যান ইজি থিং, বাট আমার মনে হয় যে this is something which needs to be taken seriously. জিনিস আমি পরে এসেছি, আমি জানি না আমার আগের বক্তারা এই পয়েন্টটা নিয়ে বলেছে কিনা। দেয়ার ইজ অ্যান ইনহেরেন্ট বায়াস ইন এআই। এআই এর একটা মেন পার্ট হচ্ছে মেশিন লার্নিং। এবার মেশিন লার্নিং কিভাবে কাজ করে, মানে একটা হিউম্যান বেবি আমরা তাকে দেখিয়ে বললাম যে এটা টেবিল বা এটা চেয়ার, সে একটা প্যাটার্ন রেকগনাইজ করতে শেখে এবং তার উপর বেসিস করে মেশিন লার্নিংটা ডেভেলপ হয়। মানে আমরা এটা সবাই জানি, দিস ইজ নোন। বাট তাতে কি হয়, কিছু কিছু ক্ষেত্রে একটা ইনহেরেন্ট বায়াস থেকে যায়। আমি একটা এক্সাম্পল বলতে চাই, এটা কজন জানে আমি জানি না। অ্যারাউন্ড 2018 বোধহয় অ্যামাজন একটা টুল বার করেছিল ফর হ্যান্ড। আমার আগেই একজন বক্তা বলে গেছেন টুল অ্যাবাউট টেকিং ইন্টারভিউস, রাইট? সো দে অলসো হ্যাড আ হায়ারিং টুল, and what the engineers found is that hiring tool is biased toward female. এবং এই বায়াসনেসটা আসছে এই কারণে, কারণ টুলটাকে ট্রেন করা হয়েছে হিস্টোরিক্যাল ডেটা দিয়ে। তো আমার মনে হয় যে দিস ইজ আ ভেরি কনসার্নিং থিং, এবং এইটা আমাদের উই শুড টেক ইনটু অ্যাকাউন্ট। তো এই দুটো বলে মানে আমি আইটিতে আমার ফিল্ডে কোড জেনারেশন, অন্যান্য বিভিন্ন জায়গায় এআই ইউজ হয়, উইচ ইজ গুড, ইট হেল্পস উইথ ডেভেলপার প্রোডাক্টিভিটি। বাট এই দুটো জিনিস, ওয়েপনাইজেশন অফ এআই অ্যান্ড বায়াসনেস ইন দ্য ট্রেনিং ডেটা, যেটা এআই সিস্টেমস গুলোকে বায়াস করছে, আই থিঙ্ক উই শুড কিপ দিস টু থিংস ইন মাইন্ড। আমি আর বেশি কিছু বলবো না, ইটস অলরেডি টাইম ফর লাঞ্চ। আমি দীর্ঘদিন রিসার্চ করেছি যে সিইও মাইন্ডসেট রয়েছে, কিন্তু প্রজেক্ট ম্যানেজারদের কিরকম মাইন্ডসেট দরকার সেটা নিয়ে পেঙ্গুইনের উপর পেঙ্গুইন থেকে কোনো বই নেই। তো এটা নিয়ে আমি লাস্ট মান্থে টেডেক্সেও প্রেজেন্ট করেছি, হোম ম্যাচ কনসেপ্ট, একটা নতুন কনসেপ্ট। সুবর্ণদা দু চার কথা শুনবো এবং তারপরে সুবর্ণদাকে বরণ করে নেবো। আমি আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য পীযূষদাকে বিশেষ করে ধন্যবাদ। আমি পেপার থেকে ওনার বইটা পড়তে পেরে আমি নিজে খুশি। আমরা এই ধরনের বই আগে কখনো করিনি, এই প্রথম করলাম। আমরা যে সেক্টরে কাজ করি, বিশেষ করে চিলড্রেন বুকস বা ফিকশন নন ফিকশনে কাজটা করতাম, তো এই প্রথম এবং এই বইটা আজকে প্রকাশ পেল। স্বাভাবিকভাবেই বইটা খুব অল্প সময়ের মধ্যে প্রকাশ হওয়াতে
এটা কিছু ত্রুটি আছে। এটা অবশ্যই নেক্সট প্রিন্টের সময় আমরা এটা দেখব। জাস্ট আমি এইমাত্রই হাতে পেলাম বইটা, খুব অনেক পরিশ্রম করেই বইটা বার করা হয়েছে। আর এখানে যে বিষয়ের উপরে এই সভাটা হচ্ছে তাতে এআই সম্পর্কিত বিষয় আমরা বুক ট্রেডে আছি, আমরাও এআই এর সাহায্য সহযোগিতা নিয়ে কিছু কাজ করছি। ভালো মন্দ দুটো দিকই আছে। তো এখানে আপনারা সবাই বিদগ্ধ মানুষ, এখানে ওই বিষয়ে আমি কিছু বলতে চাই না। আমরা শুধু আশা করবো যে পীযুষদা যে বইটা আমাদের এখান থেকে বার করেছেন তার জন্য আবার পুনরায় তাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই বইটা যাতে আমরা কলকাতা বইমেলাতে ডিসপ্লে থাকবে, যেখানে সল্টলেকে হচ্ছে আমাদের E52 স্টল নাম্বার, সেখানে আপনারা E56 সরি থ্যাংক ইউ। তো সেখানে আমাদের এই বইটা ডিসপ্লে থাকবে এবং আমরা এই বইটাকে প্রমোট করার জন্য আরো যা যা করার অবশ্যই করবো পাবলিশার দিক থেকে। আপনাদের সহযোগিতা এবং স্বাভাবিকভাবে পীযুষদার এফোর্ট আমাদের জন্য অত্যন্ত জরুরি। এটুকু বলে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ট্রফি নিয়ে শুনলেন, ট্রফিটা নিয়ে মঞ্চে যারা রয়েছে মঞ্চে যারা রয়েছে প্রত্যেককে বলছে যে একটু বইটা নিয়ে সামনে চলে আসছে, আমরা একটা ছোট্ট ফটো সেশন করবো বইটা। আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের পড়াচ্ছি গত 2 দশক ধরে। তো আজকে এখানে এসে ভালো লাগছে যে একটা ইন্ডাস্ট্রি আর একাডেমির মধ্যে একটা লিঙ্ক বন্ধন হচ্ছে এবং এটা ভীষণ দরকার। ছাত্রদের কতখানি বই পড়তে হবে আর কতখানি এআই ইউজ করতে হবে টুলটা, সেটা ভীষণ দরকার। বিশেষ করে যে আমাদের একাডেমিতে যখন রিসার্চ করতে হয় সেখানেও সমস্যা হয়, তারা প্ল্যাগারিজমে ধরা পড়ে, পেপারগুলো রিট্র্যাক্ট হয়। তো সেখানে যদি ইন্ডাস্ট্রিও এগিয়ে আসে দেখায় যে হোয়াট শুড বি ডান, হোয়াট শুড নট বি ডান, এই এথিক্সটা এআই এথিক্স ইন্ডাস্ট্রি অনেক ভালো বলতে পারে এবং যাতে করে একাডেমিতেও এই ম্যাল প্র্যাকটিস না হয়, এটাই আমি বলতে চাই। আমি সঞ্জয় সরকার, ম্যানেজিং ডাইরেক্টর অফ এক্সটেন্ডেড ডাইনামিক সিস্টেমস প্রাইভেট লিমিটেড। বেসিক্যালি আই এম রানিং এ সফটওয়্যার কোম্পানি। এখন একটা সফটওয়্যার এআই ছাড়া কিছু ভাবতেই পারে না। তার সাথে সাথেও আমাদের দেখতে হবে যাতে এআইটা আমাদের ওই ম্যান পাওয়ারটাকে, মানে আমাদের যে যে সমস্ত লোকের জন্য যে যারা আছে, যারা এআইটা শিখবে, তার অ্যাপ্লিকেশনটা কোথায়। আমি আমার স্পিচে আগে বলেছি, তো ইন্ডাস্ট্রি না থাকলে এই অ্যাপ্লিকেশনটা কোথায় হবে। তো অ্যাজ এ ইন্ডাস্ট্রিয়ালিস্ট আমার অলওয়েজ উচিত যে এই যারা এআই চ্যাম্প থেকে বা আদার্স অর্গানাইজেশন থেকে যারা এআইটা শিখবে তার অ্যাপ্লাই করাটা। তো আমরা আমাদের কাজ করছি এই এআই থেকে অ্যাপ্লাই করার জন্য যে সমস্ত প্ল্যাটফর্ম আমরা সেগুলো রেডি করছি, সেই সমস্ত জব অপরচুনিটি বাড়াচ্ছি যাতে এরা এখান থেকে এডুকেটেড হয়ে আমাদের কাছে আরো আমাদের কাজগুলোকে আরো সোজা, আরো কম সময় করতে পারে। শোনা যাচ্ছে এআই নাকি মানুষের কাজ নিয়ে নেবে, এটাই চ্যালেঞ্জিং। অ্যাকচুয়ালি কি মানুষের কাজ কখন নিতে পারে না, হয়তো ডাক্তার কমবে বাট অনেক বেশি নার্স বেড়ে যাবে। এমন কতগুলো কাজ আছে ডাক্তার হয়তো অনেক কমবে আস্তে আস্তে, বাট নার্স আদার্স একটা দিক কমলে মানে ব্যালেন্স। হ্যাঁ, আমরা যদি একটা সিস্টেমটাকে ধরি, সেটা দেখা যায় ইকো সিস্টেম, মানে উপরে একটা বাঘ, তার নিচে 4টে হরিণ, ছোট হলে এইটা যদি কখনো ঘেটে যায় তাহলে কোনো ইন্ডাস্ট্রি থাকবে না এবং এমন ওয়ার্ল্ডও থাকবে না। এটা ঠিকঠাকই থাকতে হবে। এবার হয়তো কাজে অপরচুনিটি এদিক ওদিক এটা হতে আরো ফাস্টার হবে, আরো বেশি বাঘ জন্মাবে, আরো তার জন্য আরো বেশি হরিণ থাকবে, তার জন্য আরো বেশি ঘাস আমাদের তৈরি করতে হবে, সেগুলো করতে হবে। এটা যেদিন কি একটা কোনো লেভেল ব্রেকডাউন হবে সেদিনকে টোটাল ইন্ডাস্ট্রি ওয়ার্ল্ডটাই থাকবে না। সো এইটা আরো ফাস্টার করছে, মানে বাঘও যেরকম বেশি জন্মে তার সাথে সাথে ঘাসটাকেও মানে হরিণটাকেও তত বেশি প্রডিউস করতে হবে। বাট এক্স্যাক্টলি আই আর বি আমাদের এআই যে ইনিশিয়েটিভটা নিচ্ছে
আমি নমস্কার, আমি মৌসুমী মুখোপাধ্যায়, হালিশহর রামকৃষ্ণ বিদ্যাপীঠের অ্যাসিস্ট্যান্ট টিচার। ফিউচার রিকোয়ারমেন্টস এআই টুলকে কিভাবে আমরা লেভারেজ করে আমাদের একটা ফিউচার রেডি ক্যারিয়ার আমরা তৈরি করতে পারবো এবং দুটো দিক তো আছে, একটা হচ্ছে স্টুডেন্ট সেন্ট্রিক, স্টুডেন্ট কি করে ব্যবহার করবে, ইউজ করতে পারবো। টিচারেরা কিভাবে ব্যবহার করবে। তো আমি এর আগে প্যানেল ডিসকাশনে দুটোই বলেছি। স্টুডেন্ট ব্যবহার তো আমরা জানি সব, টিচাররা কিভাবে ব্যবহার করবে আমাদের টিচিং লার্নিং ম্যাটেরিয়াল গুলোকে প্রিপেয়ার করার জন্য আমরা তৈরি করতেই পারি। আর একটা ইম্পর্টেন্ট জায়গা আমি বলবো, সেটা হচ্ছে আমাদের কি জানো, আগে কাস্টমাইজড এডুকেশন চালু ছিল। দ্রোণাচার্যের এডুকেশন টেকনিক দেখেন, দেখবেন উনি একজনকে ধনুর্বিদ্যা শিখিয়েছিলেন, একজনকে মুসল শিখিয়েছিলেন, একজনকে বর্ষা শিখিয়েছিলেন। তাকে কি শেখাবেন সেটা আগে থাকতে ঠিক করে ফেলতে পারতেন টিচার। তো এআই আমার মনে হয় এই টিচার যে জাজ করবেন স্টুডেন্টকে আমি কোন ওয়েতে কি এডুকেশন কোন প্রপার ওয়েতে দিলে পরে সেটা সে সবটা নিতে পারবে, বা কোন স্টুডেন্ট কোন জিনিসটার জন্য প্রিপেয়ার্ড সেটা বুঝতে বোধহয় হেল্প করবে। লাইক সেই হ্যারি পটারের শর্টিং হ্যাটের মতো আমরা এই টুলস গুলোকে ইউজ করে স্টুডেন্টকে জাজ করতে পারবো যে তাকে আমি কোন চ্যানেলে কোন দিকটাতে গাইড করব, যাতে করে সে প্রপার দিকটা সে বেছে নিতে পারে। সকলের তো সব দিকে ইনক্লুশন থাকে না সব ছাত্রছাত্রী। তাছাড়া টুলগুলো তো এআই টুলগুলো তো ওরা রেগুলার ইউজ করে, প্রজেক্ট ওয়ার্কের জন্য ইউজ করে, লেকচার্স গুলো ওরা শোনে। আর একটা ব্যাপার হচ্ছে যে ইউনিফর্মিটি থাকে। একজন টিচার আগে খুব ভালো পড়ান, তিনি একটা শিক্ষা কেন্দ্রে বা প্রতিষ্ঠানে পড়াচ্ছেন, অন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো তার পড়ানোটাকে অ্যাচিভ করতে বা এনজয় করতে পারছেন। কিন্তু তিনি যদি একটা ছোট ইউটিউব ভিডিও করে সেটাকে পোস্ট করে দিতে পারেন, তাহলে গোটা পৃথিবীর ওই বিষয়টা শুনতে আগ্রহী সমস্ত ছাত্রছাত্রী তার লেকচারটাকে এনজয় করতে পারবে, সেখান থেকে সবকিছু শিখতে পারবে এবং সেই অনুযায়ী তার সেই বিষয়ের প্রতি একটা ইন্টারেস্ট ডেভেলপ করবে। তো স্কুলগুলোতে তো অলরেডি এআই চলে এসেছে, কম্পিউটার তো একদম নিচু ক্লাস থেকে পড়ানো হচ্ছে। এখন হায়ার সেকেন্ডারি লেভেলেও মেশিন লার্নিং এআই সিলেবাসের মধ্যে অলরেডি ইনক্লুডেড হয়ে গেছে। আশা করা যাচ্ছে ছেলেমেয়েরা এটাকে ভালো দিকে ব্যবহার করবে এবং তাদের নিজেদের ইমপ্রুভমেন্টে কাজে লাগবে। থ্যাংক ইউ। সকল অনারি ইন্সট্রাক্টরদের বলবো লক্ষ্মীকান্ত কর, ডক্টর লক্ষ্মীকান্ত কর, ইন্ডাস্ট্রিয়ালিস্ট। আমি অ্যাবাউট এআই নিয়ে দু একটা কথা বলবো। প্রথমত, এআই আসার ফলে আমরা অনেক পারফেকশন পাবো, কনসেপ্ট গুলোর মডার্নাইজেশন হবে, তার জন্য কাজ চলে যাওয়ার কোনো চিন্তা নেই। আমরা চাই অ্যাডভান্স টেকনোলজি, অ্যাডভান্স কিছু হোক, আর এতে দিয়ে অ্যাডভান্স কিছু হবে, তাতে কাজ হারানোর কোনো গল্প নেই। দ্বিতীয়ত, এআই কেও অনেক বেশি আরো রিসার্চ করতে হবে। এখনো সিকিউরিটি সিস্টেম অফ এআই রেডি হয়নি, সেই জন্য নতুন টেকনোলজি আসতে শুরু করেছে, কোয়ান্টাম টেকনোলজি। তো আমি আশা করব যত সম্ভব আরো মডার্নাইজেশন করা এআই কে। অতএব আপনাদের কোনো চিন্তা নেই যে এই আসার ফলে জবলেস হয়ে যাবেন, চিন্তার কোনো কারণ নেই। সিভিলাইজেশন হচ্ছে, আপনাদের খালি যুগের সঙ্গে পা মিলিয়ে চলতে হবে এবং যুগোপযোগী হতে হবে। ধন্যবাদ। আপনি প্রফেশনাল লেভেল ব্যবহার করতে পারেন। এই এখন সব ক্ষেত্রে ব্যবহৃত হবে। এই তো কনসেপ্ট, আপনার কোনো কনসেপ্টকে ওরা খুব তাড়াতাড়ি
শেয়ার করে দেবে, অনেক সহজে আপনি অ্যান্সার পেয়ে যাবেন। ক্রিয়েটিভটা হয়তো হবে না, বাট ক্রিয়েশন না হলেও বাট আপনাকে অনেক সলিউশন সহজে দিয়ে দেবে। সে কারণে স্কুল লেভেল টু আপ টু প্রফেশনাল লেভেল পর্যন্ত এর মূল ভ্যালু অনেক বেশি। মানে ডেভেলপমেন্ট কম্পিটিশনস ইলেকট্রনিক্স হওয়ার পরে একটা ব্যাচ সম্পর্কে একটাই জিনিস আমার ভেরি ভিভিডলি আই রিমেম্বার, যে তোমাদের একটা প্রশ্ন করেছিলাম যে এই জিনিসটাকে যদি আমি চ্যাট জিপিটিতে প্রশ্নটা করি তো হাউ ডু ইউ ডু দ্যাট। তো তোমরা নিজে আমাকে বলেছিলে যে স্যার এটা বিরাট কোহলি দিয়ে করুন, এটা শেক্সপিয়ার না করে এটা রবীন্দ্রনাথ ঠাকুর দিয়ে করুন। তো দ্যাটস কাইন্ড অফ দ্য থিম, যে irrespective of whether you use AI or not, the curiosity should always be there, যে আমরা কি করতে চাই, একটা কৌতূহল সবসময় নিজের মধ্যে থাকা দরকার। তো প্লিজ কিপ দ্যাট কৌতূহল অলওয়েজ ইন ইয়োরসেলভস। থ্যাংক ইউ। বং দর্পণ, বিনোদন সবার জন্য।